কাছে দূরে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM শুরু হয়ে গেল ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। আমি রাতুল আছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথি। তো সব মিলে ভূতবেলা পুরো একটা সপ্তাহ পর আপনাদের মাঝে হাজির হয়ে গেল। তো চমৎকার চমৎকার কিছু ভৌতিক ঘটনা আছে আমার কাছে, এবং আমার পাশে এক ভাই আছেন যিনি আজকে ভূতবেলাকে মাতিয়ে যাবেন। তো আমার কাছে সব মিলে মনে হচ্ছে ভূতবেলা দারুণভাবে জমে উঠবে। আর আমি সবসময় একটা কথা বলি যে বৃষ্টিমুখর পরিবেশে এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশে ভূতবেলা কিন্তু দারুণভাবে জমে, শুধুমাত্র ভূতবেলা নয়, যতগুলো ভৌতিক গল্পের আসর আছে সব দারুণভাবে জমে ওঠে। তো আজকেও এর ব্যত্যয় হবে না আমার বিশ্বাস। তো যাই হোক, আর কথা বাড়তে চাই না, আমাদের সাথে আজকে আলিফ ভাই আছেন। আমি চলে যেতে চাই আবার আলিফ ভাইয়ের কাছে। ভাইয়া, আমার শ্বশুরকে আমার শাশুড়ি বলছিল যে ডালগুলো অনেকদিন ধরে বাসায় পড়ে আছে, তো এই খড়িগুলো তো মানে এগুলো তো খড়ি করা উচিত, মানে এখন কি করি। তো এখন আমার শ্বশুর বাবলা নামে এক লোককে ডাক দিয়ে বলল যে এই খড়িগুলো একটু চিড়ে দেওয়ার ব্যবস্থা কর। তো বলল ঠিক আছে, আমি আগামীকাল সকাল 7টায় এসে খড়ি কেটে দেওয়ার ব্যবস্থা করব আমি। আচ্ছা। তো ওই কথা বললো, কাজ কাম মানে যে যার যার কাজে গেল, সারাদিন সব ঠিকঠাক থাকলো। তো রাতে যখন শুয়ে পড়লো, তো রাতে ঘুমে থাকা অবস্থায় যখন রাত 2টা থেকে 3টা 3:30 হবে, ঘটনাটি কিন্তু অনেক বছর আগের। তখন আমার ওয়াইফ আর কি 6-7-এ মানে এই ধরনের, তখন ওই ক্লাসে পড়ে আর কি। ওকে। রাত 3টা 3:30টার দিকে হঠাৎ ডাকতেছে ভাবি বলে, পিয়ারি ভাবি কোথায় আপনি, দরজা খুলেন, আমি তো আসছি। আচ্ছা আচ্ছা, খড়ি কাটার জন্য আমি আসছি, দরজা খুলেন। তো এখন আমার শাশুড়ি তো মানে টের পাইছে ঘুমতে, কেউ টের পায়নি কিন্তু শুধু উনি টের পাইছে। এখন উনি যখন টের পাইলো তখন বলল, এই বাবলা, ওই খড়িগুলো তো ওই যে কুড়ালটা আছে হচ্ছে রান্নাঘরে, তুই একটু ওখান থেকে কুড়ালটা নিয়ে ওই খড়িগুলো কাট। আচ্ছা আচ্ছা। ওই বললো, দেখে যে কোনো সারা শব্দ নেই। কি ব্যাপার, এখনই ডাক দিল, কোনো সারা শব্দ নেই। এই বাবলা, কি হলো, কথা বলতিস না কেন, ওই কুড়ালটা পাইছিস? কুড়ালটা পেয়ে থাকলে ওখানে যা, ওই খড়িগুলো তাড়াতাড়ি কাট। তারপরেও কোনো সারা শব্দ নেই। আচ্ছা আচ্ছা। তো চিন্তা করলো কি ব্যাপার, এখনই কথা বললো, জোরে ডাক দিল, 2টা ডাক দিছে, এখনই কথা বলতেছে না, দেখি তো কই গেল। সে কিন্তু এটা বুঝে নেই যে অন্য কিছু ডাক দিছে বা ভয়ের কিছু এরকম, তখন টের পায়নি আর কি। ওকে। যখন গেটটা খুললো, খোলার সঙ্গে সঙ্গে দেখে যে বাইরে কেউ নেই। আচ্ছা আচ্ছা। কেউ নেই, কিন্তু এই ঘরের সামনে একটা গাছ ছিল, সে গাছের মানে ডালগুলো একটা ঝাঁকি খেলো আর কি, কিছু ঝমঝম করে একটা ঝাঁকি। তো এই ঝাঁকি খাওয়ার পরে ওই জিনিসটা যখন আমার শাশুড়ি দেখলো, আচ্ছা, দেখার সঙ্গে সঙ্গে ওনার গা একদম শিংড়ে উঠেছে, এমন ভয় পাইছে যে সে আর মানে চিৎকার করেনি, মানে সে প্রচুর ভয় পাইছে আর কি। আচ্ছা আচ্ছা। তো ভয়ে দরজাটা লাগাই দিছে, সে আর বাইরে আর ঘুরবে এইটা আর সাহস পায়নি যে কোথায় গেল বা খুঁজবে, এই সাহসটা সে আর পায়নি। রাইট। দরজা খোলার পরে তারপর দরজাটা লাগিয়ে দিয়ে সে শুয়ে পড়ছে। আর আমার বাসায় যে ওনার ছেলেমেয়েরা যারা ছিল তারা কেউ বুঝতে পারেনি, তারা কেউ টের পায়নি, তাদেরকে ঘটনাটা বলেনি। তো ঠিক পরের দিন একদিন পরে কি সেই দিনেই আমার শাশুড়ির প্রচুর জ্বর এসেছে। আচ্ছা আচ্ছা। এতই জ্বর এসেছে যে জ্বরের তাড়নায় শরীরে পক্স উঠেছে আর কি। আচ্ছা আচ্ছা। পক্স, পুরো শরীরে পক্স ওঠার পরে বেশ 8-10 দিন প্রচুর অসুস্থ ছিল। তা আল্লাহর অশেষ রহমতে তার অন্য কোনো আর ক্ষতি হয়নি, তার জ্বর এবং পক্স থেকে সে রক্ষা পেয়েছে, সে ওই যাত্রায় আর কি বেঁচে গেছে। তো তারপরে আমার শাশুড়ি মোটামুটি সুস্থ আল্লাহর রহমতে, তারপরে আর কিছু হয়নি। তো আমার ওই তার কিছুদিন আগে পিছে হবে, 1-1.5 বছর আগে হবে সম্ভবত। আচ্ছা। আমার ওয়াইফ তখন ক্লাস 5-এ পড়ে। ও বাইরে যখন সন্ধ্যার পরে এই ওদের বাসার বারান্দায় মানে আসছে, দেখে একটা সাদা পাখি।
Okay. বিশাল আকারের পাখি, মানে না হলে একটা মানুষের চেয়েও বড়। আচ্ছা আচ্ছা, কিন্তু স্বাভাবিকভাবে তো এরকম পাখি দেখা যায় না। স্বাভাবিকভাবে ওই গ্রামে তো কেউ দেখেইনি কখনো। জি জি জি। মানে এই ধরনের পাখি কেউ দেখেনি, হুম হুম হুম। মানে একদম অস্বাভাবিক, এতই Okay. বিশাল পাখি যে ওটা সারা জীবনও তো দেখবে না। হুম হুম একদম সাদা পাখিটা। তো ও যখন দেখলো, হুম। একবার দেখছে, দেখার পরে ভয়ে অন্যদিকে তাকাইছে। তারপর আবার যখন একটু ভালো করে তাকাইছে, তাকানোর সঙ্গে ওর দাদিকে যখন ডাকবে, দাদি দাদি করে ডাকা, আর পাখিটা মানে এইদিকে দাদি করে ডাক দিছে, এইদিকে তাকাইতে পাখিটা নেই। পাখিটা নেই। কিন্তু আচ্ছা, ও আচ্ছা। অবশ্য তেমন একটা ভয়, ভ্যানিসটা যে ওর চোখের সামনে হইতো তাহলে তো খুব ভয় পেত। জি। কিন্তু ভয় পাই এই কারণে এই দিকে তাকানোর পরে যে পাখিটার এই পাখিটা নেই, জি। আর অত বড় পাখি দিয়ে নরমালি উড়ে যাবে, শব্দ হবে না বা টের পাবে না, এটা অসম্ভব। একটা স্বাভাবিক ছোট পাখিও যদি উড়ে যায়, তারপরে হ্যাঁ। কিন্তু পাখা ঝাপটানোর একটা হ্যাঁ, শব্দ হ্যাঁ, পাওয়া হ্যাঁ। যায়। জি। আর এটা তো অনেক বড়, মানে যদি সত্যির পাখি হয়, মানে রিয়েল জি। পাখি হয়, তাহলে তো পাখা শব্দ হবে। তো ওই যাত্রায় সে আর কি ওই জিনিসটা দেখেছে, সে আর ভয় পায়নি অন্যভাবে। তারপর যাক ওই যাত্রা এটা গেল। এই কিছুদিন আগের ঘটনা, এটা রানিং কন্টিনিউ আর কি। তাদের বাসায় একটার পর একটা ঘটনা চলতেই থাকে। তাদের আশেপাশে মানে তাদের বাসার আশেপাশে কয়েকটা জিন আছে। সেই জিনগুলো অবশ্য তাদের ক্ষতি করে না, কিন্তু আশেপাশ দিয়ে যখন যখন তারা ঘুরে বেড়ায়, তখন মনে করেন বিভিন্ন সময় চোখে পড়ে। এই যেমন কিছুদিন আগেও আমার ওর দাদি, আমার ওয়াইফের যে দাদি, তাকে মনে করেন যে হচ্ছে ওই প্রায় তো এই ঘটনা ঘটে। এই কিছুদিন আগেও করলো কি, সে শুয়ে আছে, আচ্ছা। ওই টাইমে নামাজ পড়বে, শেষ রাতের আগে আগে যে নামাজ পড়ে, হুম। সে নামাজের জন্য উঠেছে। আচ্ছা। ঘুম থেকে উঠেছে, কিন্তু এখনো দরজা খুলেনি। বাসায় কেউ ছিল না, সে একাই থাকে, গ্রামে একাই সে থাকে, মানে সাহস প্রচুর আর কি। ওকে। তো হঠাৎ করেই দরজা নক করতেছে, হ্যাঁ। ঠাক ঠাক করে মানে শব্দ করতেছে, হুম হুম হুম। বলতেছে এই দরজা খোল, এই দরজা খোল তাড়াতাড়ি, মানে ওনার মুরব্বি হিসাবে ডাক দিচ্ছিল আর কি। ওকে। তো উনি তো সঙ্গে সঙ্গে টের পাইছে, এটা তো মানে ওনার যারা মুরব্বি তারা তো কেউ বেঁচে নেই এখন। বেঁচে নেই আর, মানে তো হ্যাঁ, পরিচিত কণ্ঠ দিয়ে ডাক দিছে আর কি। জি। তারপর উনি ভিতর থেকে বলছে হুম যে তুই কে, আমাকে ডাকিস? তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? হুম। এখান থেকে চলে যা, আমাকে ডিস্টার্ব করিস না। ওকে। তারপরে অবশ্য আর সারা শব্দ ছিল না। তো সে তাদের অবশ্য বিল্ডিং বাসা ছিল, অ্যাটাচ বাথরুম ছিল, ওখান থেকে সে অজু করে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে, আর সমস্যা হয়নি। জি। তো এখানে এখন আমি এই এখন অন্য একটা এলাকার আমি ঘটনায় যাব। সেটা হচ্ছে কামারজেন ইউনিয়নের। মানে এই ঘটনার সাথে রিলেটেড? না না না, এটা আলাদা, অন্য একটা ঘটনা, আলাদা ঘটনা। আচ্ছা, জি জি। তো বলবো? হ্যাঁ। আচ্ছা, ওই মেয়েটি আমার সঙ্গেই আর কি জব করে। তো হঠাৎ করেই ওদের বাসায় বেশ কয়েকটা ঘটনা, কয়েক ধরনের ভাবে ঘটনাটা ঘটেছে। জি। প্রথমত ওর মাকে, ওর আম্মুর মোটামুটি বয়স হয়েছে, এই ঘটনাটি হবে 7-8 বছর হবে আর কি। আচ্ছা। তো রাত 11টা, মানে ওই দিকে রাত 11টা তো অনেক রাত, গ্রামের দিকে, একটু ভিতরের দিকে, নদীর কাছাকাছি আর কি বাড়ি। তো ওইখানে যখন সে ঘরে আছে, তার ঘরে দরজা নক করে তার স্বামীর কণ্ঠ, তার স্বামীর যে কণ্ঠ, ওই কণ্ঠে তাকে ডাক দিচ্ছে, এই আমেনা দরজা খুলো, এই আমেনা দরজা খুলো। সে তো স্বাভাবিকভাবে ভাবছে আমার স্বামী আসছে, আমি গেটটা খুলি। গেট খোলার পরে তার আর কোনো সেন্স নেই। আচ্ছা। সে মানে এমন একটা ধ্যানে চলে গেল, তার দুনিয়াদারি কি তার আর এটা মাথায় নেই। সে এক ধ্যানে, সে অটোমেটিক হাঁটতে 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 তাদের বাসার সামনে কিছু দূর এগিয়ে গিয়ে নদী আছে, সেই নদীর কাছে গিয়ে সে এক ধ্যানে, এক দৃষ্টিতে এমন ভাবে তাকিয়েছে যে সামনে কে যেন আছে, তার দিকেই সে দেখছে, মানে ওইভাবেই দেখছে। তো এইদিকে তার দরজা খোলা। তার ছেলে মেয়েরা যখন হঠাৎ প্রয়োজন হয়েছে, ডাক দেয় না মা,
তো মা শোনো তো, দেখে কোনো সারা শব্দ নেই, আবার ডাকে মা করে, সারা শব্দ নেই। তখন ঘুমায়নি আর কি সবাই। তারপর আপনার যখন ছেলে মেয়েরা যখন আসলো তার রুমে, এসে দেখে সে রুমে নেই, দরজা খোলা, টিভি চলছে, সবই চলছে, ফ্যান চলছে, কিন্তু সে ঘরে নেই। বাসার চারপাশে সেইভাবে সবাই খোঁজাখুঁজি শুরু করলো, চিল্লাচিল্লি করলো, লোকজন আসছে বেশ কিছু আশেপাশের, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর বেশ কিছু কয়েকজন লোক একত্র হয়ে, তার ভাই বোন এবং আশেপাশের কয়েকজন মিলে টর্চ লাইট হাতে নিয়ে 2-3 জন করে বিভিন্ন দিকে যাচ্ছিল। তারাও ভয় পাচ্ছে যে কি না কি হইলো, এখন যাব। তো এখন খোঁজাখুঁজি করতে 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 শেষে গিয়ে দেখে নদীর কাছে, নদীর পাড়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে, আপনার ওই যে মানুষ দাঁত লেগে গেলে একদম একটা কেমন যে শক্ত হয়ে যায় না, স্থির হয়ে থাকে, ওইভাবে এক ধ্যানে কিছু একটা সামনে দেখতেছে, অন্য কোনো কিছু দেখতেছে না, মানে ওনার মনোযোগটা শুধু তার দিকে, একটা জায়গা। হ্যাঁ, মানে যে তাকে ওইভাবে সামনের দিকে নিয়ে গেল, তার দিকেই দৃষ্টি, একভাবে তার দিকে দেখছে। তো যখন ছেলেমেয়েরা সন্ধান পাইছে যে মা এখানে, তখন সবাইকে ফোন দিয়ে ডাক দিয়ে আনার পর সবাই যখন চলে আসলো, ডাকতেছে, তার মানে কোন দৃষ্টি বা সেন্স বা কেউ আসবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে গায়ে হাত দিলে আবার স্বাভাবিক হয়, সে কিন্তু স্বাভাবিক হয়নি তখন। তারপরে করলো কি, সবাই মিলে ওইভাবে তোলা করে, ওইভাবে কোলে করে নিয়ে এসে রুমে শোয়াই দিছে, দোয়া পড়ছে, পানি ছিটা দিছে, কোনো কাজ হয়নি। তার সেন্স ঠিক আপনার 2 দিন পর তার সেন্স আসছে, আসার পরে গায়ে কোনো শক্তি ছিল না, একদম মানে হাত পায়ে যখন প্যারালাইজ যেরকম হইলে কারো পায়ে শক্তি থাকে না, ওইভাবে ছিল তার 2 দিন। আস্তে 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 শক্তিটা ছিল তার। কিন্তু এই ঘটনা শুধু একদিনের না। তারপর দেখা যাচ্ছে ওই বাসায় দেখা যায় সবাই গ্রাম বাড়িতে একটু ওই যে আগুনাতে রান্না বান্না করে না, ওখানে দেখা যায় রান্না হয়েছে রাতের খাবার, দেখা যায় ওখানেই খেয়ে নিচ্ছে সবাই, কেউ টুলে বসে, কেউ চেয়ারে বসে। তো ওখানে যখন সবাই খাওয়া দাওয়া করতেছে, ওই কাঁঠালের টাইমে কাঁঠাল যখন গাছে ধরে না, ছোট ছোট একদম কাঁচা যে কাঁঠালগুলো নষ্ট হয় ছোট অবস্থায়, কালো হয়, সেগুলো করে কি হাতে নিয়ে একদম গুঁড়া করে, কাঁঠালের মোচা যেটাকে বলে, মোচা, হ্যাঁ, ওইটা নিয়ে গুঁড়া করে ওরা যখন ভাত খায় চটকা দেয়, গুঁড়া অবস্থায় চটকা দেয়। আর ওরা তো সেটা বুঝে যে এটা ওরা আগে মাঝে মধ্যে এই যে এই জিনিসগুলো এখন প্রতিদিন এইগুলো চটকা দিচ্ছে, দিচ্ছে, আমাদের খাওয়া দাওয়া ঠিকভাবে, ভাতে পড়লে এগুলো খাবো কিভাবে। মাঝে মধ্যে ওই আমার সঙ্গে যে মেয়েটা চাকরি করে, ও মাঝে মধ্যে আগে ভাত রেখে চলে যায়, খাবোই না বা এরকম। এখন তার কিছুক্ষণ পানি ফেলে দেয়। পানিটা কেন ফেলে দেয় সেটা স্বপ্নে দেখায়, মানে ওই কলসিতে করে যখন পানি আনতেছিল পুকুর থেকে কি কুয়া থেকে, ওই পানি আনার সময় কলসিটা একটু ফুটা ছিল, সেই যে দিক দিয়ে আনছে সেই পানিটা নাকি তার গায়ে ভরছে। সেই কারণে ওই পরিমাণ পানি কি ওই পানিটায় আবার সে কিভাবে যে এনে তাদের গায়ে আবার ফেলে দেয়। মানে একটা প্রতিশোধ। হ্যাঁ। তো এখন হচ্ছে ওই কাঁঠালের মোচাগুলো ওইভাবে ভাতের মধ্যে প্রায় ফেলে দেয়, তারপর পানি চালের মধ্যে ঢেলে দেয়, ওই বরাবর পানি এসে পড়ে এখানে। তো একজন ওর সম্পর্কে ওর দাদি হয়, উনি একটু চপচপি, গ্রামের কিছু মহিলা থাকে না একটু ঝগড়াটে, উনি তো বুঝে যে এটা এই জিনিসগুলোই ফেলতেছে। তো উনি করে কি একটু গালিগালাজ করছে। গালিগালাজ করার কারণে ওনার উপরে একটু বেশি রাগটা থাকে না, দেখা যাচ্ছে অন্যদের ক্ষেত্রে পানি ছিটা আসে, উনি বাসায় ঢুকলেই, উনি যদি ওই বাসায় বেড়াতে আসে, উনি বাসায় ঢুকলেই আপনার জগে করে পানি নিয়ে যদি কারো গায়ে ঢেলে দেয়, মনে হবে যে তার গায়ে পানি দিয়ে, মনে করেন আপনি দাঁড়ায় আছেন এখানে, ওনার গায়ে ঢালি দিল পানি, মানে অদৃশ্য ভাবে পানি মনে হয় আকাশ থেকে পড়তেছে। আর বাকি সবাই তো শুকনো, বাকি সবাই সবার একসঙ্গে আছে, আপনার গায়ে ধরুন পানি পড়ছে এইভাবে। এটা তো বেশ, হ্যাঁ, অনেক সবাই তো খুব আতঙ্কে পড়ে যায়, তখন এটা কি হলো। তারপরে হচ্ছে উনি যখন শুয়ে পড়বে, শুয়ে পড়ার আগে আগে ওই গল্প করতে করতে যখন একটু ঘুম ঘুম ভাব আসছে, ঘুম ঘুম ভাব আসতেই ওনার গালে এমন একটা চর দিছে। তো ওনার তো চর খাওয়ার পরে একদম চিল্লাচিল্লি শুরু, সবাই আসলে কি প্রতিটা দিন তাদের আতঙ্কে, আমার একটু সমস্যা হচ্ছে, একটু বুঝতেছি না, তো সরি সেই জন্য। তো এখন প্রতিদিন তো আর আতঙ্কের দিন কাটানো যায় না, বা রাত দিন সব সময় একটা না একটা ঘটনা তাদের ঘটে যাচ্ছে। তো এইভাবে চলতে চলতে এর মাঝখানে ওই ওনার যাকে আবার ওই নদীর কাছে নিয়ে গেল, ঠিক আবার ওইভাবেই 10টা-11টা রাত 11টা-12টার দিকে সেম ভাবে আবার তাকে ওই বাসার পিছনে জমি আছে,
জি। বাসা থেকে সর্বোচ্চ 100 হাত 150 হাত দূর হবে। ওইখানে আবার সেম ভাবেই তাকে নিয়ে গেল। ওকে। নিয়ে গেল, সে একদম ওইভাবেই সেম ভাবে যখন দেখা পাইছে, খোঁজাখুঁজির পর দেখা চিল্লাচিল্লি শুরু হয়েছে, এই লোক আসার পরে আবার তখন তাকে, তার কিন্তু সেন্স কিন্তু 2 দিন না গেলে আসে না। আচ্ছা, মানে একবার সেন্স গেলে 2 দিন সারা 2 দিন লাগে, 2 দিন লাগে। আচ্ছা, হাতটায় শক্তি থাকে না কয়েকদিন। তারপর আবার আনে, আবার এইভাবে দোয়া করে, হুজুর ডাকে, তাৎক্ষণিকভাবে ঠিক হয়। তারপর শুরু হলো ওনার মেয়ের উপর। ওনার মেয়ে হঠাৎ একদিন করলো কি, ঘুমে ওপি রাতে লাইট একদম ডিম লাইটও মাঝে মধ্যে দিয়ে রাখে না, একদম পুরো ঘরে অন্ধকার করে ঘুমায়। আচ্ছা। শুয়ে যখন আছে, শুয়ে থাকতে থাকতে দেখে অন্ধকারে 2টা ব্যক্তি হাঁটতে হাঁটতে তার, সে যেখানে শুয়ে আছে ওইখানে আপনার শুয়ে থাকা অবস্থায় তার মুখের কাছে এসে ওই 2 জন দাঁড়িয়ে আছে। ওকে। একদম মানে রুমের ভিতরে, সে ঘুমের মধ্যে স্পষ্ট দেখছে, স্বপ্ন মানে স্বপ্নটা না, সে ওটা বুঝতেই পারছে যে রুমে তার সামনে কেউ এসে দাঁড়িয়ে আছে। তা আপনার 2 জন ব্যক্তি, একজন হচ্ছে বয়স্ক দাঁড়িয়ে আছে, আর জুব্বা পরা আর কি সাদা, আর একজন মনে করেন যে আমাদের বয়সী আর কি। তো ওরকম করে আসবে, ওর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকবে। এই দেখতে 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 করবে কি, ও যে কাতে থাকবে, যে হাতটা উপর দিকে থাকবে, সেখানে হাত দিয়ে ওকে নড়া দিবে। ওকে। ডাক দেওয়ার চেষ্টা করবে। এই নড়া দেওয়ার সঙ্গে ও চটকে উঠবে, চিৎকার যখন করে তখন দেখে ঘরে কেউ নেই, লাইট জ্বালায়, ওই সবাই আসে, বাসার ভাই বোনরা সবাই আসে, দেখে যে কেউ নেই ঘরে। আবার পরের দিন এরকম ঘুম, আবার সেম ভাবে মনে করেন যে 2 জন ব্যক্তি আসবে, ওর দিকে তাকিয়ে থাকবে, আবার হাতে নাড়া দিবে। আচ্ছা আচ্ছা। এইভাবে চলতেই থাকে, বেশ কিছুদিন চলে। তো চলতে চলতে একদিন দেখা গেল ওই শুয়ে আছে, সন্ধ্যার পরে সম্ভবত 8টা-9টার দিকের ঘটনা হবে। জানালা খোলা ছিল, জানালার ভিতর দিয়ে হাতটা দিছে, হাতটা যতটুকু দিছে ধরেন ওই 4-5 হাত দূরে শুয়ে আছে। জানালার ভিতর দিয়ে হাত অটো একা একা লম্বা হচ্ছে, তোর গালের কাছে যাওয়ার পর এক চর, এমন জোরে চর, গালে তো চরের দাগ বসেও ছিল। তারপরে তো একদম ঘুম থেকে চিল্লে ওঠার পরে সবাই আসে, আসার পরে খোঁজাখুঁজি করে কে মারলো এটা সেটা। পরে বললো যে আমি জানালা দিয়ে দেখি যে এরকম একটা হাত একা একা লম্বা হইতে হইতে আমার গালের কাছে এসে আমাকে এমন একটা চর দিল। আচ্ছা আচ্ছা। এই চর খাওয়ার পর আমার তো সেন্স আসছে। তো এইভাবে চলতে চলতেই দেখা যাচ্ছে যে আবার কিছুদিনের মধ্যে আমার উনি ওই রাতে, শেষ রাতের দিকে দেখা যায় একা একা বাথরুমে, টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে যখন যায়, দেখে একটা সোনার একটা হাড়ি। আচ্ছা। ওনাদের ওই বাড়ির ঘরের বাইরে সোনার একটা হাড়ি দেখে, যে একা আবার মাটির ভিতর ঢুকে আবার একাই বেরোচ্ছে, প্রায় দেখে। হ্যাঁ, এটা দেখে। আবার মাঝে মধ্যে স্বপ্নেও দেখায় যে এখানে অনেক কিছু আছে, চাইলে আমি তোমাকে দিব, তুমি আমাদের কথা যদি রাখো বা শোনো, আমি তোমাকে এই হাড়িতে অনেক কিছু আছে, তুমি ধনী হয়ে থাকবা। উনি এগুলোতে অবশ্য সায় দেয়নি কখনো। আচ্ছা, কিন্তু বারবারই প্রলোভন দেখাতো। হ্যাঁ হ্যাঁ, লোভ দেখায়। তো এর মাঝখানে আবার তাদের বাড়ির পাশে 2 জন ছেলে মাছ ধরার জন্য কারেন্ট জালগুলো আছে না, কারেন্ট জালগুলো যখন পানিতে দেওয়ার পরে রাতের দিকে আবার যখন জালগুলো তুলবে, 2 ভাই 2 সাইড থেকে জালটা গোছাতে গোছাতে মাঝখানে যখন 2 ভাই এক হয়েছে, তখন ওই 2 ভাইকে একদম 2 হাত দিয়ে পানিতে একদম মাথাটা একদম চুবাই ধরছে আর কি। একদম কিছুক্ষণ ছটপট করতে হতে কিছুক্ষণের মধ্যে আবার মাথা ছেড়ে দিছে। তারপর দেখে কে ধরলো না ধরলো, এইভাবে চলো। ওই ঘটনাটা গেল। ওর উপরে যখন মানে ভর করছে ওই সাথী নামে মেয়েটা, মানে যে মেয়েটা আমার সঙ্গে জব করে আর কি, ওর উপরে যখন ভর করছে, ও তো পাগলের মতো আচরণ করতো বেশ কয়েকদিন। একদিন ওর খালাতো বোনকে একটা থাপ্পড় দিছিল আর কি। আচ্ছা। মানে ও সেগুলো জানে না, পাগলের মতো আচরণ করছে আর কি। বেশ টাইমে দেখা যায় চিল্লি একাই ঘর থেকে দৌড়াতে ধরে, আসতে ধরে। তারপর রাতে দেখা যাচ্ছে এলোমেলো এমনি একদিকে দৌড় দিতে ধরে। তো এখনো কিন্তু সে মশারি ছাড়া শুতে পারে না। সে যদি মশারি ছাড়া পরে, যখন ভালো একজন কবিরাজ এনে তাকে ওই, আচ্ছা, এই জিনিসটা মানে কি হয়েছে এই ঘটনাটা জানার জন্য কবিরাজকে যখন ডাকলো, তখন আপনার ওর উপর যখন ওই জিন কে হাজির করালো, তখন ওই কবিরাজ বলল যে কেন তাদেরকে তুমি এত বিরক্ত করতেছো, কেন তাদেরকে ডিস্টার্ব, তারা তোমার কি ক্ষতি করেছে।
কয় না আমার কোনো ক্ষতি করে, আমি তো তাদেরকে ডিস্টার্ব দিই না, আমি তো তাদেরকে কোনো ক্ষতি করি না, আমি ওনাকে শুধু ডাক দিই, যে ওনাকে মানে ওর আম্মুকে যখন ডাক দেখে আমি ওনাকে ডাক দিয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি শুধু সঙ্গে করে নিয়ে যাই। তো ওনাকে আমার ভালো লাগছে, উনি আমার মার মতো, সেই জন্য আমি ওনাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাই, আমি তো ওনার কোনো ক্ষতি করি না। আচ্ছা, কয় না এইভাবে তো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, তুমি ওদেরকে ছেড়ে দাও, চলে যাও। না আমি তো যাবো না, এটা সেটা বলার পরে যখন কবিরাজ যখন তার অ্যাকশন নিবে তখন বলতে ঠিক আছে চলে যাবে। আর যে আশেপাশে যে এই ঘটনাগুলো ঘটতেছে এগুলো কে করে, তারপরে সে বলছে যে কিছুদিন আগে 2জন ছেলেকে পানিতে চুবাই ধরছিল, আসলে সেটা খারাপ জিন চুবাই ধরছিল। ওই টাইমে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে আমি ওকে ফির ধাওয়া করছি। পরে ওই ছেলেগুলো যখন ছেড়ে দিচ্ছে আমি ওকে ধাওয়া দিয়ে আমি ওদেরকে ওই এলাকা ছাড়া করছি ওই জিনকে। কিন্তু আমি না থাকলে ওই দিন ওরা হয়তো মারা যেত ওখানে। আমি কারো ক্ষতি করি না, কিন্তু আমি আমার যাকে ভালো লাগে আমি একটু এই জিনিসটা মানে এইভাবে একটু আমি সবাইকে ইয়ে করি। আর বললো যে তুমি ওনাকে পানি ঢেলে দাও কেন, ওনাকে মারলা কেন, তো উনি আমাকে অকথ্য ভাষায় আজে বাজে ভাষায় আমাকে গালাগাল করে, সেই কারণে আমি তাদেরকে আর কি মারতে বাধ্য হয়েছি আর কি, এই ব্যাপারটা আর কি। তো ওইখানে এইভাবেই এখনো চলছে। তো আমার মনে হয় সেই ঘটনাটা এখনো মানে তাদের সঙ্গে কিছু না কিছু টুকটাক করে ঘটেই সবসময়, কারণ একটা জিনিস ওই বাসা সারা জীবনে আছে। বলছে আমি এই বাড়ি ছেড়ে কখনোই যাব না, কারো ক্ষতিও করবো না, কিন্তু ওদের সঙ্গে আর যার কথা বললাম ওর সঙ্গে এখনো আছে। ও যদি আজকে রাতেও যদি মশারি ছাড়া ঘুমায়, আজকে রাতেও সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, এটা আসলে খুব কষ্ট, মানে ও মশারি ছাড়া কোনো রাতে ঘুমাতে পারবে না। আচ্ছা, তো এই ছিল ঘটনা। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চমৎকার চমৎকার কিছু ঘটনা শুনলাম। আসলে ঘটনাগুলো খুব বিক্ষিপ্ত হলেও, বিক্ষিপ্ত অর্থাৎ ছোট হলেও প্রত্যেকটা ঘটনার কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে। যেমন এই ধরনের ঘটনা যদি আপনার বাড়িতে সবসময় হয়, কোনো মানুষ কি স্বাভাবিকভাবে থাকতে পারবে বলেন? যেমন কোনো না কোনো এক সময় তার গায়ে পানি পড়েছে, অনেক সময় দেখা যায় যে সেই তাদের ছায়া মারিয়ে গেলে তারা বিভিন্ন উপদ্রব করে। যেমন এই ঘটনাটাই, যেখানে উনি একসময় কলস থেকে কলসে করে পানি আনছিলেন, তার কয়েক ফোঁটা পানি হয়তো বা তার গায়ে পড়েছে এবং সেখান থেকে উৎপত্তি, তারপর থেকে কিন্তু তাদের পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো এরকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটতো, আপনারা কি করতেন? আমাদেরকে জানাতে পারেন। আমরা রেডিও সারা বেলার ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে লাইভ করছি, সেই লাইভের কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসংখ্য শ্রোতা বন্ধুরা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদের কিছু মানুষের কথাবার্তাগুলো পড়ে ফেলবো। আশরাফুল আলম ছিলেন আমাদের সাথে রাতুল ভাই, আমি পোড়াবাড়ি মোড় থেকে নাজমুল। আজকের অনুষ্ঠান অনেক আচ্ছা ভালো হচ্ছে বলে জানিয়েছেন। পোড়াবাড়ি মোড় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন হাসানুর আহমেদ নিলয়। হেই নিলয়, লিখেছিলেন আমাদেরকে সাদাফ আল মোহতাসিম সামি, আমাদেরকে সাদাফ শুনছে, সেই সাথে শুনছে রোহান রাফি পদুম শহর থেকে। সাদাফ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, সেই সাথে রোহান এবং রাফি, তোমাদের দু ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। বেলাল ইসলাম ছিলেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ছিলেন আমাদের সাথে নিলয় আবারও, উনি লিখেছেন 11টা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। লিখেছেন আমাদেরকে আজমাইন হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ভূতবেলার 3 বছরের শ্রোতা। আজমাইন আজকে প্রথম কমেন্ট করলেন। জি, এরকম কিছু অসংখ্য শ্রোতা আছে আমি জানি, যারা আমাদেরকে শুধুমাত্র অফলাইনেই শোনেন, কখনো অনলাইনে আসেন না, এবং তাদের জাহিদ হাসান জিহাদ লিখেছিলেন আমাদেরকে, TF শাহিদ আরও ছিলেন আমাদের সাথে, সীমান্ত ইসলাম লিখেছিলেন আমাদেরকে, সালহা বিনতে স্বর্ণা, ভাইয়া অনেক ভয় লাগছে। রাজিয়া লিখেছেন আমাদেরকে, হসপিটাল বালুয়া থেকে শুনছি, অনেক অনেক শুভকামনা বৃষ্টি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আতিক হাসান রতন লিখেছেন, ভাইয়া শুনছি ঢাকা মিরপুর 10 থেকে, অনেক ভালো লাগছে, চালিয়ে যান। আমাদেরকে বরকত ভাইয়ের ইমেল পাঠায়নি নাকি আজকে একজন জানতে চেয়েছেন। বরকত ভাই আসলে ব্যস্ত আছেন। সেই সাথে আরেকটা খুশির খবর আপনাদের জন্য, যে আমাদের আরিফুল ইসলাম ভাই, গাবতলী বগুড়ার যে ভাই আমাদের আরিফুল ইসলাম, উনি দীর্ঘদিন পর আমাদেরকে ঘটনা পাঠানোর আশ্বাস দিয়েছেন। আমি জানি সবসময় আরিফুল ভাই আমাদের এখানে যুক্ত হোক বা না হোক, প্রত্যেকটা এপিসোডে বরকত ভাই এবং আরিফুল ইসলাম ভাই, সেই সাথে আরও কিছু মানুষ আছেন যাদের নাম আমি একবার হলে উচ্চারণ করি। তো যাই হোক, অনেক ভালো লাগছে আজকে আরিফুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাই কোথায় থেকে দেখছেন আমাদেরকে এবার জানান। আমি যতদূর জানি আপনি গোপালগঞ্জে আছেন এই মুহূর্তে। আমার নাম রফিক। আমি তখন সৌদি আরবে ট্রাক চালাতাম, রিয়াদ থেকে দাম্মাম পর্যন্ত মাল। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ। সামনে আমার বার্ষিক পরীক্ষা, তাই ব্যস্ত সময় কাটাচ্ছি। অবশেষে আজকে আমার ঘটনা পাঠানোর সুযোগ হলো। রাতুল ভাই, পৃথিবীতে এমন অনেক
বিষয় আছে যেগুলো নিয়ে নানা ভৌতুরে গল্প শোনা যায়। আজকেও সেরকমই একটি অদ্ভুত ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি আমি। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক মামার কাছ থেকে। যা ঘটেছিল সেই মামারই খুব কাছের একজন বন্ধুর সাথে। মামা তখন সৌদি আরবে থাকতেন। এই ঘটনাটি মামার সেই বন্ধু অর্থাৎ মামার রুমমেটের সাথে ঘটা। ঘটনাটি মামা আমাকে গুছিয়ে বলেনি, তবে বোঝার সুবিধার জন্য আমি ঘটনাটি গুছিয়ে লিখছি। তো আর কথা না বাড়িয়ে তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আমার নাম রফিক। আমি তখন সৌদি আরবে ট্রাক চালাতাম। রিয়াদ থেকে দাম্মাম পর্যন্ত মালপত্র নিয়ে যেতাম আমি। রাস্তা একটাই ছিল, রাস্তার নাম আল মাররা হাইওয়ে। স্থানীয় লোকজন এই রাস্তাটা এড়িয়ে চলত, কারণ তারা বলতো রাত হলে এখানে এমন কিছু দেখা যায় যা মানুষ নয়, অন্য জগতের কিছু। আমি এসব কথায় কান দিতাম না, কিন্তু 19 সালের এক রাতে আমার সব বিশ্বাস যেন বদলে দিল। টাকার লোভে আর লোকজনদের ভুল প্রমাণ করার জন্য আমি ঠিক সেই হাইওয়ে দিয়েই মালামাল নিয়ে যেতে রাজি হই। রাত তখন প্রায় 12:10। চারিদিকে কেউ নেই, কেবল মরুভূমির ঝড়ের শব্দ। রেডিওতে তখন আরবি খবর চলছিল। হঠাৎ করে রেডিওটা কেমন যেন শব্দ করলো, একটা যেমন বিকৃত একটা শব্দ। মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে, এভাবে ডাকছে, ইয়া রফিক। আমি ভাবলাম হয়তোবা কানে ভুল শুনছি। ঠিক তখনই রাস্তার মাঝখানে একটা নারীকে দেখলাম আমি। কালো বোরখা পরা, মুখ ঢাকা, স্থির দাঁড়িয়ে আছে একেবারে রাস্তার মাঝখানে। আমি অনেকবার হর্ন বাজালাম, কিন্তু সে এক পাও নড়ল না। তাই একটু ক্ষোভ নিয়ে ট্রাক থেকে নামলাম বাধ্য হয়ে। ধীরে ধীরে তার কাছে এগোলাম এবং কাছে যেতেই দেখলাম সে তার মুখটা একটু খুলল এবং ভয়ানক শীতল কণ্ঠে বলল, আমাকে দাম্মাম পর্যন্ত নামিয়ে দাও। গলার আওয়াজটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার কাছে। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। এরকম নির্জন একটা রাস্তা, তার মধ্যে একটা একলা নারী। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু মরুভূমিতে একা একটা নারীকে ফেলে যাওয়া অন্যায় হবে। মনে মনে এসব ভাবতে ভাবতে আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি উঠে বসেন। সে কেবিনে উঠে বসলো। মুহূর্তের মধ্যেই ট্রাকের ভেতরে কুয়াশার মতো ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়ল। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম পেছনে। দেখলাম সে নিচে তাকিয়ে আছে, একদম নড়াচড়া করছিল না। এর কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় নামবেন? সে মাথা না তুলেই বলল, যেখানে গেলে কেউ ফিরে আসে না আমি সেখানে যাব। এই কথাটা শুনতেই আমার শরীরের সমস্ত রোমকূপ যেন দাঁড়িয়ে উঠল। তাকিয়ে দেখি তার বোরখা খুলে গেছে, চোখ নেই, চোখ দুটো শুধু কালো গর্ত, আর সেখান থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে। সে মুখ খুলে বলল, একটু রাগের ভঙ্গিতে, আজ তোর নিস্তার নেই, কতদিন যে মানুষের রক্ত খায়নি। এই কথা বলে সে হাসতে থাকে। আমি তখন চিৎকার করে শরীরের সমস্ত শক্তি দিয়ে ব্রেক চাপলাম, কিন্তু ট্রাকটা থামাতে পারলাম না। গিয়ার নিজে নিজেই কাজ করছে। আমার ক্রমাগত মনে হচ্ছে যেন আমার গাড়ির গতি বেড়েই চলেছে। তখনই সঙ্গে সঙ্গে সে হাসতে থাকে এবং আমি সেই হাসি আজও ভুলতে পারিনি, এখনও আমার কানে বাজে। যেন হাজার বছরের হাজার হাজার মানুষের কান্না একসাথে গিলে ফেলার শব্দ, সেরকম ভয়ঙ্কর একটা শব্দ। আমি দরজা খুলে মরুভূমিতে লাফ দিলাম। চোখের সামনে আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকলো আমার ট্রাকটা। ভেতরে কেউ নেই, শুধু আগুন। আগুনের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে, আর সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। সে রাতে আমি প্রায় মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকি সেখানে, এবং আমাকে সেই মৃতপ্রায় অবস্থায় আমাকে উদ্ধার করা হয়। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালে। আমার পাশে পুলিশ বসে আছে। তারা আমাকে বলল, তোমার ট্রাকটা পুড়ে গেছে, কিন্তু কোনো ড্রাইভারকে পাওয়া যায়নি। তুমি বাড়ির মধ্যে অচেতন অবস্থায় পড়েছিলে। আমি তাদেরকে সব কিছু বললাম, কিন্তু আমার কাছে সব কিছু শুনে তারা কেউ বিশ্বাস করলো না। 3 দিন হাসপাতালে থাকার পর আমি ছাড়া পেলাম। দাম্মামের একটা কোম্পানিতে চাকরি করতাম। সেই কোম্পানির লোক আমাকে বললেন যে, রফিক, তুমি কিছুদিন বিশ্রাম নাও। তো আমি তাদের কথা মতো অন্য ড্রাইভারদের মতোই পুরনো শ্রমিক কোয়ার্টারে ফিরে গেলাম। সেদিন রাতে আমি একা ঘরে ঘুমাচ্ছিলাম।
হঠাৎ করে দরজার বাইরে একটা টোকা পড়ল। ভাবলাম হয়তো বা পাশের সিটের কেউ একজন এসেছে। দরজা খুলতেই দেখি সেখানে কেউ নেই, কিন্তু দরজার সামনে মরুভূমির বালির দাগ। এটা দেখে যেন মনে হচ্ছিল সেখানে কেউ দাঁড়িয়েছিল। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করতে না করতেই আমার রুমের বাতি নিভে গেল। অন্ধকার। হঠাৎ শুনলাম সেই ডাক, ইয়া রফিক। একই কণ্ঠ, একই ঠান্ডা আওয়াজ। আমি প্রচণ্ড ভয় পেতে থাকলাম এবং তড়িঘড়ি করে আমার ফোনটা খুঁজতে থাকলাম, এবং একটা সময় ফোনটা পাওয়ার পর আমার ফোনের আলোটা জ্বালাই। সেই ফোনের আলোয় দেখতে পেলাম ঘরের কোণে একটা নারীর ছায়া, কালো অবয়ব, মাথাটা নিচু করে বসে আছে। ফোনের আলোটা তার দিকে ধরতেই যেন ছায়াটা মিশে গেল। পরের দিন সকালে দেখি আমার ট্রাকের চাবি আমার ঘরের মাঝখানে মেঝেতে পড়ে আছে, অথচ আমার ট্রাক শুদ্ধ সেই চাবি তো সেখানে পুড়ে ছাই হওয়ার কথা। আমি বুঝতে পারলাম না আমার সাথে কি হচ্ছে। এভাবে বেশ কিছু চিন্তার ছাপ আমার ভেতরে কাজ করতে লাগলো। তৃতীয় রাত, আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই আমার বুকের মধ্যে একটা চাপ অনুভব করলাম। ভালোভাবে খেয়াল করতে দেখলাম আমার বুকের ওপর কেউ একজন বসে আছে। চোখ খুলতেই দেখি সেই নারী আমার বুকের ওপর, আর মুখটা আমার মুখের কাছেই। তার মুখ থেকে গরম বাতাস বেরোচ্ছে, আর সে ফিসফিস করে বলছে, তুই আমাকে নামাসনি, তাই আমিও তোকে আর নামাবো না। আমি চিৎকার করে আলো জ্বালালাম, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলাম না। তবে আমার বুকে হাতের সেই দাগগুলো রয়ে গেছে, জ্বলন্ত লোহার মতো লাল টকটকে। পরের দিন কোম্পানি থেকে আমাকে ডাকা হলো। তারা আমাকে বলল, রফিক, তুমি অস্বাভাবিক আচরণ করছো। আমি কিছু বললাম না। সে রাতেই ঠিক করলাম আমি আর দেরি করব না, আমি দেশে ফিরে যাব। ফ্লাইট ছিল সেদিন ভোরে। আমি সারা রাত জেগে রইলাম। বাইরে মরুভূমির বাতাস বইছে। হঠাৎ জানালায় একটা কড়া নাড়ার শব্দ। ভয়ে ভয়ে পর্দা সরাতে দেখি সেই নারী, আগুনের মতো চোখ, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে হাত তুলে আমার ট্রাকের চাবি দেখালো, আর ধীরে ধীরে মুখ খুলে বলল, যেখানে গেলে কেউ ফিরে আসে না, সেখানে তোকে নিয়ে আমি অপেক্ষা করছি। এরপরে আমি অজ্ঞান হয়ে গেলাম। হয়তোবা মানসিক চাপ আমার সহ্য হয়নি। সকালে জেগে দেখি আমি বিমানবন্দরে নয়, বরং মরুভূমির সেই আলমাররাহ রোডে পড়ে আছি। চারপাশে আগুন জ্বলছে দাউ দাউ করে। দূরে একটা ট্রাকের ধোঁয়া উঠছে, ঠিক আমার আগের ট্রাকের মতোই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। ঠিক 2 দিন পর সৌদি পুলিশ আমাকে খুঁজে পায়। তারা আমাকে বলল, তুমি একাই মরুভূমিতে পড়েছিলে এবং মুখে একটাই কথা বারবার বলছিলে, ও আমাকে নামাবে না, ও নামবে না, আমিও ওকে নামাবো না। রাতুল ভাই, এখন আমি বাংলাদেশে আছি, কিন্তু মাঝরাতে যখন বাতাস বয় আর দূর থেকে গাড়ির হর্ন বাজে, আর আমার কানে আবারও সেই আওয়াজ ভেসে আছে, ইয়া রফিক। আমার মনে হয় জানালার পাশে সেই নারীটি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো ধীরে ধীরে জ্বলে উঠছে আগুনের মতো করে। তো এরকম একটা বিষয় আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে। মামার বন্ধু মামাকে এতটুকুই বলেছেন। রাতুল ভাই, এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি এবং আরও ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নাহিদ। রাতুল, ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। প্রিয় লিসনার, এই মুহূর্তে চমৎকার একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম নাহিদ। যদিও ঘটনাটি দেশের বাইরের, আমাদের অসংখ্য প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করেন, তাদের মধ্যে থেকে সৌদি আরবে সবচেয়ে বেশি বসবাস করেন। তো সেই সৌদি আরব রিলেটেড একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম, যেটি ঘটেছিল সৌদি আরবেরই একটি নির্জন রাস্তা, আলমাররাহ রোড, যেটি দাম্মামের পথে উনি জানিয়েছেন আমাদেরকে। তো যাই হোক, ঘটনাটি কার কাছে কেমন লাগলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমরা রেডিও সারাবেলার ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে লাইভ করছি, আর সেখানে কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনা আপনি সরাসরি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে
ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি চান আপনার ঘটনাটি আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। তো যাই হোক, ঘটনা লেখার ক্ষেত্রে শুরুতে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর লিখতে হবে। তারপর আপনার ঘটনাটি কার সাথে ঘটেছে, যদি আপনার নিজের সাথে ঘটা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি বর্ণনা দিয়ে লিখতে পারেন, অথবা যদি অন্য কারো ঘটনা হয়ে থাকে তার পরিচয়, কতদিন আগে ঘটেছে, কিভাবে ঘটেছে, কোন জায়গায় ঘটেছে, সব কিছুর বর্ণনা দিয়ে ঘটনাটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে। ফেসবুকে দেখতে পাচ্ছি রতন মিয়া ছিলেন আমাদের সাথে, জাহিদ হাসান জিহাদ ছিলেন, রাজিয়া লিখেছিলেন আমাদেরকে, উনি ওনার আম্মু এবং উনি শুনছেন। মাইক্রোফোনটা একটু ক্লোজে আনলে ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ভয়েস কি কম শোনা যাচ্ছে এমনটি বোঝাতে চেয়েছেন? আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে। শেষ ঠিকানা লিখেছেন ভাই, ঘটনাটি অনেক সুন্দর। লিখেছিলেন আমাদেরকে, ভাইয়া শুনছি আমি ঢাকা মিরপুর 10 থেকে, অনেক ভালো লাগছে, চালিয়ে যান। লিটন খান লিখেছেন, গল্পটা সুন্দর ছিল ভাই, অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদটা আমাকে, আমি কাকে দিচ্ছি? অবশ্যই ধন্যবাদটা দিতে হবে যিনি আমাদেরকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন, আরিফুল ইসলাম নাহিদ ভাইকে। আদ্রিয়ান হাসান ছিলেন, অনুষ্ঠান ভালো হচ্ছে, চালিয়ে যান, থ্যাংক ইউ সো মাচ। এমডি জিয়াউর শামস আদনান ছিলেন আমাদের সাথে, সীমান্ত ছিলেন, সালহা বিনতে স্বর্ণা ছিলেন, ভাই কেমন আছেন, সাথে আছে শেষ পর্যন্ত। লিখেছিলেন আমাদেরকে রাজিয়া হসপিটাল বালো থেকে, আবারও রাসিব ইসলাম ছিলেন, একটা মেইল পাঠিয়েছিলেন। বরকত ভাই কোথায় আছে? বরকত ভাই আছেন সুদূর ইতালিতে। মোহাম্মদ মেহেদি হাসান ছিলেন আমাদের সাথে। আপনার ভাই আপনি ঘটনা শোনান। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, আমি একটি ঘটনা শুনিয়েছি, আরও কিছু ঘটনা আছে, এবং আমাদের স্টুডিওতে আজকে আছেন আলিফ ভাই, তার কাছেও চমৎকার চমৎকার কিছু ঘটনা রয়েছে। আমরা আসলে সব কিছু মিলেই আজকে ভূতবেলাকে সাজিয়েছি। আমাদের সাথে মাপসুরা মাহিরা ছিলেন আমাদের সাথে। ভাইয়া ওকে, আচ্ছা, উনি খানকা শরীফ থেকে আমাদেরকে দেখছেন, কিন্তু উনি প্রথম লাইনে কি লিখেছেন বুঝতে পারছি না। আমাদের সাথে ঘোষ হান্টার ছিলেন, দেরিতে যুক্ত হয়ে গেলাম, সাথে আছি। শিহাব মিয়া লিখেছেন, ভাইয়া কি আমার কমেন্ট কি আপনার চোখে পড়ে না? আসলে আপনি ওখান থেকে শুধুমাত্র আমাকেই দেখতে পাচ্ছেন, এবং সর্বোচ্চ আমাদের অতিথিকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখান থেকে যখন কমেন্ট পড়ি, আপনাদের মতো অসংখ্য লিসেনার আমাদেরকে কমেন্ট করেন। আসলে কার কমেন্ট কখন পড়া হয়, আসলে এখানে অসংখ্য কমেন্টের ভিড়ে হারিয়ে যায়। তো এই জন্য আসলে কেউ কিছু মনে করবেন না প্লিজ, যাদের কমেন্ট স্কিপ হয়ে যাচ্ছে। তারপরও আমি সর্বোচ্চ চেষ্টা করছি। ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল। শিহাব লিখেছিলেন, আমাদের সাথে ছিলেন রাতুল ভাই। আসসালামু আলাইকুম রাজু ভাই। আচ্ছা, রাতুল ভাইকে রাজু ভাই বানিয়ে দিয়েছে। উনি লিখেছিলেন আমাদেরকে বাদিয়াখালী, ফরিদপুর চৌরাস্তা। আচ্ছা, মাইদিয়াখালী, এটা কোথায়? ফরিদপুর চৌরাস্তা থেকে। অনেক অনেক ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, একজন লিখেছিলেন আমাদেরকে অনেক ভয়ানক গল্প, আমি গাইবান্ধার জেলার ছেলে, আপনার নামটি জানাবেন। গাইবান্ধার ছেলে, আমিও কিন্তু গাইবান্ধার ছেলে। আমাদের লিটন খান লিখেছেন, ভাই আমি ধানমন্ডি 6 থেকে শুনছি, আন্ডারগ্রাউন্ডের ভিতরে নেট পায় না, তাই ছাদে উঠে শুনছি। রাতুল ভাইয়া অনেক অনেক ভালোবাসা, ভূতবেলার প্রতি ভালোবাসা থেকেই আপনি শুনছেন এইভাবে আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। শোভন ছিলেন, অনেক ভয় লাগছে, আমাদেরকে লিখেছিলেন। তানভীর ভাইয়ের মেল চাই। তানভীর ভাই এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন। ইমেলটা ভীষণ ভয় পেলাম ইমেলটা শুনে। নয়ন সরকার ভাই লিখেছিলেন আমাদেরকে। মারুফ ছিলেন, লিখেছিলেন আমাদেরকে। আচ্ছা, এম মারুফ ছিলেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি আমাদের সাথে। লিখেছিলেন গাইবান্ধার ছেলে, ওনার নাম লিখেছেন আমি নাজমুল ইসলাম। নাজমুল ভাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে তানভীর প্রধান ভাই ছিলেন, লিখেছিলেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি তানভীর ভাই, আপনাকে মিস করছি, আপনার ঘটনা মিস করছি, এবং সর্বোপরি আপনাকে মিস করছি। যাই হোক, এখন পর্যন্ত যারা যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে আরও একবার ধন্যবাদ জানাতে চাই, অনেক অনেক ভালোবাসা জানাতে চাই, এবং আপনারা আছেন বলে আমরা ভূতবেলা নিয়ে হাজির হই প্রতি বৃহস্পতিবার। আমি জানি শুধুমাত্র যে কয়টি নাম আমি উচ্চারণ করি ভূতবেলায় কমেন্টের মাধ্যমে, আমাদের শ্রোতার পরিমাণ আরও বিস্তৃত। আমাদেরকে অফলাইনে আমি সংখ্যাটা ধারণা করতে পারবো না। আমি আসলে কোথাও গেলে ছোট ছোট বাচ্চাকেও আমি যখন বলি যে রেডিও শোনো কিনা, তো তারা বলে যে রেডিও শুনি না, কিন্তু ভূতবেলা শুনি। এটা আসলে আমার অনেক বড় একটা ভালো লাগা কাজ করে যখন এইভাবে শুনি আসলে। তো এরকমই অসংখ্য লিসেনার আছেন যারা আমাদেরকে সাড়া দেন না, কিন্তু অফলাইনে ঠিকই শোনেন। হয়তো বা কারো কাছে স্মার্টফোন নেই, কেউ রেডিওতে শোনেন, কেউ আবার ফিচার ফোন যেগুলো আছে, বাটন ফোন, সেগুলোতে আমাদের 98.8 FM
ফোনের মাধ্যমে আমাদেরকে শুনে থাকেন। তো যাই হোক, তাদের প্রত্যেককেই অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। আমাদের সাথে দেখতে পাচ্ছি ছিলেন সাদাফ আল মোহতাসিম সামি, সেই সাথে লিখেছিলেন সাদাফের সাথে আছে রাফি এবং রোহান, ওরা দুই ভাই আমাদেরকে শুনছিলেন পদুম শহর বাদিয়াখালী থেকে। তো যাই হোক, আমি আর কথা বাড়তে চাই না। আচ্ছা, আমাদের সাথে ছিলেন পর্ণা, আচ্ছা লিখেছিলেন ভাইয়া কেমন আছেন, আচ্ছা ওকে ফাইন লিখেছিলেন আমাদেরকে কেমন আছেন। রিমন লিখেছিলেন, দেখতে পাচ্ছি ঘোষ হান্টার লিখেছিলেন আমাদেরকে, মারুফ লিখেছিলেন আপনার বাসা কোথায়, আমার বাসা গাইবান্ধায়। তো যাই হোক, আর কথা বাড়তে চাই না। আমাদের সাথে আজকে আলিফ ভাই আছেন, তার কাছে চমৎকার দুটি ঘটনা শুনেছি আমরা অনুষ্ঠানের শুরুতেই, তারপর আপনাদেরকে একটা মেইল পড়ে শোনালাম এবং আরও দুটি মেইল রয়েছে আমার হাতে, আমি যদি সুযোগ হয় আপনাদেরকে সেটিও পড়ে শোনাবো। তবে এই মুহূর্তে আমি চলে যেতে চাই আবারও আলিফ ভাইয়ের কাছে। ভাইয়া ধন্যবাদ রাতুল ভাইয়া আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এখন আমি যে ঘটনাটি বলবো এটা 2007 সালের ওই দিকের ঘটনা। ওকে, এটা হচ্ছে যার ঘটনাটি বলবো সে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, সে অ্যাম্বুলেন্স চালায়। তো ঘটনাটি শুনেছি আমার বন্ধু বড় ভাই আর কি ড্রাইভার থাকা অবস্থায় ওর থেকে মানে শুনেছি ওনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল। আচ্ছা, তো হঠাৎ করে একদিন কুড়িগ্রাম থেকে ওনার পরিচিত এক সিনিয়র ভাই ফোন দিয়েছে যে ভাই তুমি তো অ্যাম্বুলেন্স চালাও, আমার ছোট ভাই মারা গেছে, এরকম সুসাইড করছে আর কি বিষ পান করে। আচ্ছা আচ্ছা, তো আমরা তো ওখানে যেতে পারতেছি না, হঠাৎই যেহেতু মারা গেছে, তো তুমি একটু নিজ দায়িত্বে তুমি আমার ভাইকে আনো, ওখান থেকে একদম সবকিছু কমপ্লিট করে একদম মানে গোসল করে একবার নিয়ে আসতে বলছে আর কি, মানে সব কাফন মানে কফিনে একদম ভরায়। আচ্ছা, তো সে রাজি হয়নি। তো অনেক রিকোয়েস্টের পর চিন্তা করলো যে একাই যাব, তার সঙ্গে একজন হেল্পার থাকে, সেদিন সে হেল্পারটি ছিল না। জি, তো একবার ভাবতেছে যাব কি যাব না, কারণ সঙ্গে তো কেউ নেই, একটা লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে, অ্যাম্বুলেন্সে করে একা একা যে যাবে একটা কিন্তু মানে সাহসের ব্যাপার। যতই সে মানে এরকম টুকটাক ঘটনা তো তাদের সঙ্গে ঘটে, কিন্তু কেউ না কেউ সঙ্গে থাকে বা একদম সাহস, তখন কেউ পাশে থাকলে মানে ভয় লাগলে একটু সাহস তখন একটু আসে। কিন্তু ওই দিন কিভাবে মানে অনেক কিছু চিন্তা করার পরে তাদের মানে খুব অনুরোধ করার কারণে মানে তাদেরকে না করতে পারেনি, বলেছে ঠিক আছে এখন আর কি করার, বলছে আমি ভাড়া তোমাকে ডাবল দিব, তুমি তারপর নিয়ে তারপর চলো। এখন লাস্টটা যখন একদম পোস্টমর্টম করার পরে একদম গোসল করানোর পরে অ্যাম্বুলেন্সে তুলে দিল, অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পরে যখন লাশ নিয়ে রওনা হলো, তখন রওনা দিতে দিতে রাত 11টা থেকে 12টা হবে। তো রওনা দিল, বেশ সুন্দরভাবে আসছে, একা একা রওনা দিল। তো আস্তে আস্তে যখন গাজীপুর পার হয়ে টাঙ্গাইলে ঢুকেছে, তো তখন ওনার ঘুম ঘুম লাগছে, প্রচুর ঘুম ঘুম লাগছে। এই ঘুম ঘুম লাগার কারণে তো উনি যে এলাকায় এসছে মেইন রোডের পাশে, উনি প্রায় একটা দোকানে চা খাইতো, সে তখন ভাবলো যে এখানে তো একটা দোকান আছে চার, তো উনি তো দোকানের ভিতরে থাকে, উনি দোকানে ঘুমালেও দোকানের ভিতরেই ঘুমায়, যে যদি কারো প্রয়োজন হয় তাকে ডাক দিলে সে উঠে আবার তাকে চা তৈরি করে দেয় আর কি। ওকে, তো সে চিন্তা করলো যে ঘুম ঘুম লাগছে, গাড়ি চালাতে তার অনেক সমস্যা হচ্ছে, রাত বাজে নালো 2টা 2:30। তো সে চিন্তা করলো দেখি ওখানে একটু যাই, ওনাকে একটু রিকোয়েস্ট করি যদি চা একটু খাওয়ানোর ব্যবস্থা থাকে, তা চা সিগারেট যেটা হোক একটু হালকা বিস্কিট টিস্কিট খাইলো, খেয়ে ফ্রেশ হয়ে চলে যাবে আর কি, এরকম একটা চিন্তা করছে। তো ওখানে গাড়িটা থামানোর পরে তার ঝাঁপে একটু নক করলো, করে বললো ভাই কি ভিতরে আছেন? বললো হ্যাঁ, কে? তো ভাই আমি তো এরকম অ্যাম্বুলেন্স চালাই, তো যাচ্ছিলাম, আমার খুব একটু ঘুম ঘুম লাগছে, যে যদি আপনি একটু আমাকে কষ্ট করে একটু চা খাওয়াইতেন আর কি, তো প্রয়োজনে চার দাম আমি বিল বেশি দিব আর কি। আচ্ছা, তো উনি ওইভাবেই দেয় যে যদি মানে হচ্ছে সার্ভিসটা আর কি মানে ওইভাবে যেহেতু সার্ভিস দিচ্ছে সবাইকে, উনি বিলটা একটু বেশিই নেয়।
তো উনি ঝাপ দোকান খুললো, খুলে ও বললো সমস্যা নেই, আমি আপনাকে চা খাওয়াবো। জি। তো উনি বেশ পানি গরম দিচ্ছে, তারপর ওনার সঙ্গে পানি গরম হচ্ছে, এই ফাঁকে গল্প করতে, ভাই কই থেকে আসলেন? বললো আমি এই জায়গা থেকে আসছি, যে লাস্ট আত্মহত্যা করছে, এই কারণে আর কি আমি তো যেতাম না। তো যার যে মারা গেছে তার বড় ভাই আর কি আমার খুব ক্লোজ, সেই জন্য আর কি আমি বাধ্য হয়ে নিয়ে যাচ্ছি আর কি। এখন না করার আর উপায় নেই, অনেক না করছি, কিন্তু তারপরেও তারা আমাকে ছাড়লো না। জি। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, আপনি চা হচ্ছে, আপনি চা খাবেন। এই গল্প করতে করতে এই অ্যাম্বুলেন্সের যে পিছনের মেইন গেটটা যেটা থাকে, জি, ধাম করে একটা শব্দ হলো, একদম ধুম, মানে কিছু একটা বাস্ট হলে যেরকম হয়, ধুপ করে একটা শব্দ। আচ্ছা। এই শব্দটা হতেই দুইজনেই আর কি ভয় পেয়েছে। কি হলো, ওই যে চার দোকানদার সেও মানে চমকে উঠেছে, এবং আপনার যে ড্রাইভার সেও চমকে উঠেছে। কি হলো, তাড়াতাড়ি করে গাড়ির কাছে গিয়ে দেখে পিছনের দরজাটা খোলা। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে জানালা দিয়ে মাথা দিয়ে দেখে যে যে কফিনে করে, যেটাতে করে লাশটা নিয়ে রওনা দিল, সে কফিনের ভিতরে, কফিনের মুখটা সরানো, ভিতরে কোনো লাশ নেই। আচ্ছা আচ্ছা। অবাক করা ঘটনা। লাশ কোথায় গেল সেকেন্ডের মধ্যে, মানে নিমিষেই লাশ নেই, শুধু একটা শব্দ হলো। কেউ যদি নিয়েও যায় তাহলে তো মানে লাশের ওজন তো এমনিতেও অনেক বেশি থাকে মৃত্যুর পরে, এই অল্প সময় তো নিয়ে যাওয়া সম্ভব নয়। না, অতটুকু সময়ের ভিতরে নিয়ে যাওয়া তো অসম্ভব। শুধু একটা শব্দ, কয়েক সেকেন্ডের ভিতরে তারা ওখানে গেল, দেখে ভিতরে লাশ নেই। আচ্ছা আচ্ছা। তারপরে তো ওই চার দোকানদার লোককে বললো, ভাই আমার তো ভিতরে লাশ নেই, এখন কি করব আমি, আপনি একটু প্লিজ চলেন আমার সঙ্গে, একটু চলেন, আমরা একটু লাশটা খুঁজে দেখি। উনি বললো, ভাই শুনেন, আমি এই সব ঝামেলা আমি করতে পারবো না, আপনার লাশ আপনি খুঁজেন, আমি এখানে দোকানদারি করি ভাই, আমার সঙ্গে পরে কিছু ঘটুক, পরে সারা জীবন আমার পিছনে ওটা লেগে থাকবে, আমি এই ঝামেলায় থাকতে পারবো না, আপনি আপনার লাশ আপনি নিজে খুঁজেন। জি। আমাকে মাফ করবেন আপনি, আমি আপনার উপরে হিংসামু করেও বলছি না, কিন্তু আমি এগুলোতে খুব ভয় পাই, আমাকে প্লিজ আপনি বলিয়েন না। চার দোকানদার অনেক রিকোয়েস্ট করলো তাকে, সে বুঝলো যে সে যাবে না। আচ্ছা। তো বললো, শুনেন ভাই, এর আগে আরো এক ব্যক্তির লাশ এখান থেকে উধাও হয়ে গেছে, তো আপনি চাইলে ওই সাইডটাতে একটু খুঁজে দেন। একটা সাইড দেখাই দিছে, ওই সাইডে বিশাল বড় একটা বাঁশের ঝাড় ছিল। তো উনি খুঁজতে খুঁজতে ওইদিকে বাঁশের ঝাড়ের নিচে সাহস করে গেল, যদিও ওইখানে সাহস হওয়ার মতো কোনো মানে অসম্ভব ওইটা, কিন্তু এখন যার লাশ তাকে তো দিতে হবে, রাইট। এখন মানে সেই ভয়ে আর কি যাওয়া, যে এখন যদি সে বলে যে লাশ নেই, তাহলে তাকে তো বিভিন্ন ধরনের সন্দেহ করতে পারে। এখন সে বাঁশের ঝাড়ের নিচে গিয়ে এখানে ওখানে খুঁজতেছে, মানে তার তো এক কথায় মানে মাথা পা ঘামতে ঘামতে পুরো শরীর ঘেমে, মনে করেন যে তার একাকার অবস্থা, মানে সে শুধু মানে অজ্ঞান হয়নি, শুধু মানে সাহসটা রেখেছে ভিতরে, মানে এইদিকে তো তার অবস্থাটা একদমই খারাপ, তার মনের সাহসটা একটু হলো রেখেছে। ওই আল্লাহর নাম নিতে নিতেই দোয়া পড়তে পুরো সময়টা সে মানে দোয়া পড়েছে। দোয়া পড়তে পড়তে খুঁজতে খুঁজতে হঠাৎ একটু দূরে দেখে সাদা একটা কাপড়ের, মানে সাদা একটা মানুষের মতো লম্বা একটা, মানে না হলেও 10 ফিট উপরে, 5 থেকে 10 ফিট উপরে হবে, ওখানে লাশটা ঝুলে আছে। জি। উনি তো দেখে অবাক, কিভাবে লাশ এখানে কিভাবে আসলো। উনি তো দৌড়ে আবার ওই দোকানে আসলো, চার দোকানে আসলো, ভাই আমি লাশ তো খুঁজে পাইছি, আপনি আসেন, দুইজন মিলে একটু লাশটা নামাবো। আচ্ছা আচ্ছা। আপনি না আসলে তো আমি লাশটা একাই ধরতে পারবো না, লাশের তো অনেক ওজন, ভাই প্লিজ প্লিজ, ভাই আপনি, আমি হাতও ধরি পায়েও পড়ি, আপনি প্লিজ আমাকে না, আমি এই সব ঝামেলা আমি যাইতেই চাচ্ছি না। আচ্ছা, আপনি চা খান, সবকিছুই করেন, আমাকে শুধু এই কাজটা করতে বলেন, আমি সব আপনার করে দিব। উনি আবার তো অনেক অনুরোধ করলো, করার পরে যখন উনি আর কি একদম নাই বললো, রাজি করাতে পারলো না, উনি ওখানেও যাওয়ার সাহস পাচ্ছে না, যে আমি কি আবার সেখানে যাব, এবং যাওয়ার পরে কি আমি ঠিক থাকতে পারবো, বা একটা লাশের জন্য যাব, সে তো মৃত ব্যক্তি, জি, আমি তার জন্য যাব, আমি আবার একটা মৃত ব্যক্তির জন্য আমি আবার আমার জীবনটা কি শেষ করব। উনি ফির এটা মানে চিন্তা করতেছিল, চিন্তা করতে করতে এক সময় মানে সাহস এনে বললো, যা হয় হবে, যেহেতু আমি কথা দিছি আমাকে লাশ আমি বাসায় পৌঁছে দিব, আমি ইনশাল্লাহ আমি যাব। আচ্ছা। তো গেল, যাওয়ার পরে দেখে লাশটা সেখানে নেই, আরো তো তার ভয় ধরলো, জি, আশেপাশে সব জায়গায় লাশটা ভালো করে খুঁজলো, কিন্তু কোথাও লাশটা পেল না। তারপরে সে আবার দৌড়ে আসলো, ভাই লাশ তো পাইলাম না,
লাশ আবার কোথায় যেতে পারে? ভাই লাশ যে কই গেল সেটা তো আমি বলতে পারবো না। তারপর সে আবার ওই খোঁজাখুঁজি করতে মানে আবার হয়তো সেই দিকে যাবে, মানে উনি যাচ্ছে আর এদিকে মানে ওনার আপনি চা খাওয়া রাখেন, আপনি তাড়াতাড়ি করে আপনি গাড়ি নিয়ে এখান থেকে রওনা দেন, না হলে আবার কিন্তু আপনার লাশ এমন হতে পারে আবার হারা যেতে পারে, এবার আর নাও খুঁজে পেতে পারেন। পরে ওই লোক ঝাঁপ বন্ধ করলো, তাড়াতাড়ি ভাই লাগবে না, আপনি চলে যান তাড়াতাড়ি। তারপর উনি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে উনি আবার রওনা দিল। তো রওনা হলো, তো সেই যাত্রায় সেখানে আর কোনো বিপদ হলো না, মানে যে বিপদটা এসেছে সেই বিপদটা আল্লাহর রহমতে মানে কেটে গেল। তো উনি গাড়ির স্টার্ট করে আবার রওনা হলো। রওনা হয়ে যেতে যেতে 30-40 মিনিট পরে হঠাৎ করে দেখে নালো 80 বছর 90 বছরের মতো বুড়ি, কুজো বুড়ি থাকে না, গাড়ি মানে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে। রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনার গাড়িটা উনি আর রাস্তা সাইড দিল না, একদম রাস্তার মাঝখানে থাকলো। উনি গাড়ি সাইড দেয়নি, উনি হর্ন দিচ্ছে কিন্তু তাকে আর সাইড দিচ্ছে না। উনি তো বুঝতে পারছে যে এটা যেন তেন জিনিস নয়, তো খারাপ কিছু হতে পারে, গাড়ি তো স্লো করা যাবে না। উনি ওনার পিছন দিয়ে আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছিল। চালাতে চালাতে দেখা যায় কিছুক্ষণ পরে সেই মানে বয়স্ক মহিলা অটোমেটিক নিচের দিকে নেমে গেল, তার আর কোনো কিছু করেনি। আচ্ছা গেল, গাড়ি যাচ্ছেই, অ্যাম্বুলেন্স যাচ্ছে, ভিতরে কিন্তু আর কিছু হয়নি, ভিতরে ঠিকঠাক আছে। যেতে যেতেই আবার দেখা যাচ্ছে যে ওই 30-40 মিনিট পর আবার দেখে সে বয়স্ক যে ওই 80-90 বছরের কুজো বুড়ি, সে লাঠিতে ভর দিয়ে আবার রাস্তা দিয়ে তাকে দেখতেছে। আচ্ছা আচ্ছা, তাকে কিন্তু 30 মিনিট আগে তাকে ছেড়ে আসছিল, কিন্তু আবার 30 মিনিট পরে দেখে সে রাস্তা সামনে আবার হাঁটতেছে এবং তার রাস্তা পথ আটকে ধরেছে আর কি, আটকে ধরছে, তো তাকে যেতে দিচ্ছে না। সে গাড়ি থেকে তো নামে নেই, গাড়ির গ্লাসটা সব লাগানো, সব ভালোভাবে একদম লাগিয়ে দেওয়া আছে, লক করা আছে। সে গাড়ি থেকে নামবে না, চিন্তা করেছে যে না, উনি যখন সাইড দিবে তখন উনি সে হর্নও বাজেনি, হর্ন দেয়নি, সে স্লো যাচ্ছে। এই 5 মিনিট 7 মিনিট যেতে যেতে দেখা যায় দূর থেকে কোনো গাড়ি আসতেছে, তখন দেখা যায় একাই কোনো একটা সাইড দিয়ে নেমে চলে গেল। সে যেতে 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 দেখে পিছনে কিছু কুকুর ভুকভুকাচ্ছে, চিল্লাচ্ছে আর কি। চিল্লাতে দেখে কুকুরগুলো মনে করেন যে মানুষের সমান সমান বড়, একদম হিংস্র বাঘের মতো মনে করেন যে গাড়ির পিছনে হয়েছে 8-10টা কুকুর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। সে গাড়ি যেই গতিতে যাচ্ছে উনি লুকিং গ্লাসে দেখতেছে তো কুকুরগুলো দৌড়াচ্ছে, কিন্তু যখন সে তাকায় দেখতেছে কুকুর আর নেই। আচ্ছা আচ্ছা, আবার লুকিং গ্লাসে দেখতেছে যে কুকুর আছে, কিন্তু হচ্ছে আপনার যখন উনি দেখে কোনো কুকুর নেই। আচ্ছা আচ্ছা, তো উনি তো বুঝতে পারছে যে আজকে তো আমি ভালো একটা সমস্যায় পড়ছি। উনি গাড়িতে তো একদম সেইভাবে দোয়া পড়তেছে, দোয়া পড়তে পড়তে যেতে যেতে দেখা যাচ্ছে ওনার মোবাইলে তখন ওই গাড়িতে যে বিভিন্ন ক্যাসেট ট্যাসেটে গানের, তো উনি গান তো শোনার সাহস পাচ্ছিল না, তো দোয়ার বোধহয় মনে হয় কোনো সুরার কোনো ক্যাসেট ছিল, সেটা উনি ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে সাউন্ড দিয়ে তো উনি আস্তে 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 একদম বাকি রাস্তাটার কোনো সমস্যা হয়নি, একদম কুড়িগ্রাম পর্যন্ত যাওয়ার পরে সে ওই তাদের বাসায় লাস্টটা সুন্দরভাবে দেওয়ার পরে সে সেখানে রেস্ট নিয়ে সকাল হওয়ার পর সে সুন্দরভাবে রওনা দিছে। তারপরে সে যে সে মানে একদম ওয়াদা করছে নিজের কাছে কোনো দিন আর আমি লাশ নিয়ে তখন সে অ্যাম্বুলেন্স চালানোই বাদ দিছে আর কি। এখন সে অন্য গাড়ি চালায় আর কি, মাইক্রো চালায়, অ্যাম্বুলেন্স আর চালায় না। মানে তার জীবনে লাইফের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় চলে গেছে, সেদিন এমন হতে পারতো সে মারাও যেতে পারতো, রাইট। তো আল্লাহ তাকে রক্ষা করেছে আর কি ওই দিন। দোয়া করি কেউ যেন এই সমস্যা না পড়ে, রাইট। তো এটাই ছিল ঘটনা। জি জি, অসম্ভব সুন্দর ছিল এই ঘটনাটি এবং বেশ সুন্দর, আসলে ভৌতিকভাবে সুন্দর ছিল, এমনটি বলতে চেয়েছিলাম যে এইসব ভৌতিক ঘটনা শুনতে শুনতে আপনাদেরকে শোনাতে এমন ব্যাপার হয়ে গেছে যে মানে এখন ভৌতিক বিষয়গুলোকে আমার কাছে অসম্ভব রকমের সুন্দর মনে হয়। এবং ঘটনা হিসেবে এই ঘটনাটি বেশ চমৎকার ছিল। যেমন একটি বিষয়ে যেমন প্রতিবারই হয় যে দেখা যায় যে অ্যাম্বুলেন্সের বা গাড়ির যে ঘটনাগুলো হয়, আপনি দেখবেন যে আপনি 1 ঘন্টা বা 30 মিনিট আগে যে লোকটিকে আপনি অতিবাহিত করে এসছেন সে হেঁটে হেঁটে আসছে এবং একই মানুষ একইভাবে একই ধরনের পোশাক পরে আপনার সামনে সামনে হাঁটছে। দেখা গেল আপনি 10 কিলোমিটার 20 কিলোমিটার ক্রস করে গেছেন, আপনার গাড়ির গতি 100 বা 60 বা 80 এরকম ছিল, আপনি সামনে দেখবেন সেই সেম মানুষ হুবহু ওরকম করে হেঁটে যাচ্ছে। তো আপনি গাড়ির যে গতি এবং সেই গতির সাথে কোনো মানুষের বা স্বাভাবিক কোনো ব্যক্তির বা কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় যে আপনার সামনে এসে এভাবে
থাকবে। তো যাই হোক, অসম্ভব ভয় লাগছিল এই ঘটনাটি শুনতে আমার কাছে। আলিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, উনি চমৎকার চমৎকার কিছু ঘটনা আজকে আমাদেরকে উপহার দিলেন। তো সব মিলিয়ে ভাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমি আপনাদের কথাবার্তাগুলোই যাব, তারপর আসলে আমি কি করব, আমার হাতে একটা মেইল রয়েছে, সেই মেইলটিতে চলে যাব। দেখতে চাই আমাদের সাথে কে কে আছেন। লিখেছিলেন আমাদেরকে নাজমুল হাসান ভাইয়া, একা শুনছি, শেষ ঠিকানা ছিলেন আমাদের সাথে, অনেক ভয়ানক গল্প। আর এমডি রাজ্জাক ছিলেন আমাদের সাথে। পর্ণা লিখেছিলেন যে খুব ভালো হয়েছে ভাইয়া। নূরে আজম নীরব ছিলেন, রাতুল ভাইয়াকে নিয়ে অনেক দূরে, রাতুল ভাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাক ভূতবেলা, এমনটি জানিয়েছেন নীরব। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ভাইয়া। পারলে সময় করে আসো একবার ভূতবেলায়। লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার, দ্বিতীয় ঘটনাটার কথাগুলো দারুণ ভয় পাওয়ার মতো। আমাদের সাথে ক্রিকেটার সিফাত ছিলেন, উনি ওনার মতো একটা মন্তব্য করেছেন আমাদেরকে। রিফাত সরকার লিখেছিলেন যে প্রেফার্ড অ্যাপেন্ডিক্স অপারেশনের পর যুক্ত আছি, আজকে অনেকদিন পর শুনছি থানাপাড়া থেকে, আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া। আমাদেরকে লিখেছিলেন রাহুল, আলিফ ভাইয়া ভূতবেলায় যে আলিফ ভাইয়ের একজন ছোট ভাই বা পরিচিত মুখ যুক্ত হয়েছেন আমাদের সাথে, ওনার নাম রাহুল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রাহুল। লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান, একজন প্রশ্ন করেছিলেন যে ভূতবেলা কবে হয়, এমডি মারুফ লিখেছিলেন আমাদেরকে, সেখানে এক ভাই উত্তর দিয়েছেন প্রতি বৃহস্পতিবার। অবশ্যই রাতুল ভাই বলার আগেই একজন লিসেনার ভূতবেলার শ্রোতা আপনাকে উত্তর দিয়েছেন। প্রতি বৃহস্পতিবার রাত 9টা 5 মিনিটে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়, যা চলে রাত 11টা পর্যন্ত। এটি অবশ্যই গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও সারাবেলা 98.8 FM প্রচারিত হয়। তো যাই হোক, একজন লিখেছিলেন যে ওনার খুবই খারাপ লেগেছে, ওনার কমেন্ট কেন পড়া হয়নি। আসলে আপনার কমেন্টটি এই মুহূর্তে সামনে আসলেও কিন্তু নামটি হারিয়ে গেছে। যাই হোক, আবারও কখনো সময় পেলে আমি আপনার নামটি পড়ে শোনাবো। তো যাই হোক, আমি এই মুহূর্তে আর কথা বলতে চাই না। যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনারা লিখতে থাকুন আপনাদের কথাবার্তাগুলো। আমি চলে যাই আরেকটি ঘটনায়, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন রাসিব ইসলাম। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি। ওনার ঘটনাটিতে বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, একই ঘটনার স্টোরি সেম রাখা হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু আমার কাছে সমস্যা মনে হয়েছিল, যে কারণে ওগুলো একটু চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, উনি যেভাবে লিখেছিলেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আমি মোহাম্মদ রাসিব ইসলাম, আমার বাসা গাইবান্ধায়। আজ আমি আপনাদের কাছে একটি সত্য ঘটনা বলবো, যা আমি আমাদের এলাকার এক বয়োজ্যেষ্ঠ দাদুর থেকে শুনেছি। গল্পটা কিছুটা ভয়ঙ্কর, কিন্তু শতভাগ সত্য। আসল গ্রামের নাম এবং ব্যক্তির নাম আমি গোপন রেখে বলছি। ঘটনাটি আজ থেকে প্রায় 35 বছর আগে উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে ঘটেছিল। সেখানে থাকতেন একজন ব্যক্তি যার নাম রহিম উদ্দিন। এটাকে তার ছদ্মনাম হিসেবে উনি বলেছেন। আর্থিকভাবে তিনি খুবই অসচ্ছল ছিলেন, কিন্তু টাকা পয়সার লোভে তিনি অনেক বড় একটা ভুল করে বসেন। সেই গ্রামেই একজন তান্ত্রিক ছিল, যিনি সবসময় অসৎ কাজ করতেন। হঠাৎ একদিন সেই ওঝা সেই রহিম উদ্দিনকে একটা প্রলোভন দেখায়। বলেন, রহিম উদ্দিন, একটা কাজ করে দিতে পারবি? একটা বড় অঙ্কের টাকা দেব তোকে। রহিম উদ্দিন ছিলেন অভাবী লোক, তাই তিনি টাকার প্রলোভনে রাজি হয়ে যান এবং জানতে চান তাকে কি কাজ করতে হবে। সেই কবিরাজ বলেন, একটা কাফনের কাপড় এনে দিতে হবে তোকে। এই কথা শুনে রহিম উদ্দিন কিছুটা ভয় পেয়ে যান। এরপর সঙ্গে সঙ্গে তিনি না করে দেন। তান্ত্রিক তাকে বলেন, তোকে 5,000 টাকা দেব। এই কথা শুনে তার চোখ উজ্জ্বল হয়ে গেল। যদিও একটা কঠিন কাজ, তারপরও টাকার কথা ভেবে রহিম উদ্দিন রাজি হয়ে গেলেন। এখনকার দিনে 5,000 টাকা হয়তোবা কোনো বিষয় নয়, কিন্তু সেই সময়কার দিনে এটা ছিল বিশাল অঙ্কের টাকা। যাই হোক, প্রথমে রহিম উদ্দিন ভয়ে ভয়ে রাজি হতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত টাকার প্রলোভনে সে কাজটি করার সিদ্ধান্ত নেয়। এরপর সেই তান্ত্রিক তাকে বিভিন্ন নিয়ম শিখিয়ে দিলেন। কবে, কোথায়, কখন, কিভাবে সেই কাফনের কাপড় নিয়ে আসতে হবে সবকিছু বলে দিলেন। এরপর এলো সেই কাঙ্ক্ষিত রাত, অমাবস্যা। তাকে যেতে হবে তাদের পাশের গ্রামের একটা কবরস্থানে। অমাবস্যার রাতে একা একা কোদাল আর টর্চ নিয়ে গ্রামের সেই কবরস্থানটার দিকে রওনা হন। গ্রাম সেই সকল দিনে নিস্তব্ধ ছিল।
অনেক আগের হওয়ায় সন্ধ্যার পরই মানুষ ঘুমিয়ে যেত। যাই হোক, রহিমউদ্দিন হাঁটা শুরু করেছেন। হাঁটছেন, দূর থেকে মাঝে মধ্যে শেয়ালের ডাক শোনা যাচ্ছে এবং রাস্তার দুপাশ থেকে ঝিঝি পোকার ডাক একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। এভাবেই কিছু দূর হাঁটতেই সেই কবরস্থানে পৌঁছে যান রহিম। সেই তান্ত্রিকের কথা মতো একটা তরুণীর কবর থেকে তার কাফনের কাপড় নিয়ে আসতে হবে। যেহেতু আগে থেকেই তাদের পরিকল্পনা, তাই কবরটি খুঁজে পেতে তার কোনোই সমস্যা হলো না। মেয়েটি পাশের গ্রামেরই একটা মেয়ে, আত্মহত্যা করে মারা গিয়েছিল। তাই সে আগে থেকেই জানতো কোথায় তাকে কবর দেওয়া হয়েছে। নতুন কবরটি খুঁজে পায় সে, যে মেয়েটি সপ্তাহখানেক আগে মারা গিয়েছিল। চারপাশে একবার তাকিয়ে দেখে কেউ আছে কিনা। এবার সে তার কবর খোঁড়ার সরঞ্জাম বের করলো এবং কবর খুঁড়তে শুরু করলো। এতক্ষণ কোনো সমস্যা হয়নি। মাটি খোঁড়ার সময় তার মনে হচ্ছিল কেউ একজন তাকে দেখছে। এমন মনে হওয়ার কারণে তার মনে হচ্ছে তার পিঠ যেন শিরশির অনুভূতি হচ্ছিল। কিন্তু টাকার লোভ ভাই, সে তার কাজ চালিয়ে যেতে থাকে। কিছুক্ষণ কবর খুঁড়তে লাশের কাফনটি দেখা গেল। ধীরে ধীরে কাফন কাটার একটা কাঁচি বের করলো সে। কেঁচি নিয়ে যখনই সেই কাফনের কাপড়টা টান দিচ্ছিল, তখনই সে স্পষ্ট শুনতে পেল একটা নাকি সুরে একটা নারীর কান্নার আওয়াজ। সে নাকি সুরে বলছে, ওটা আমার কাপড়, রেখে দে, কাটিস না, রেখে দে। এমন শুনে রহিমউদ্দিন ভয়ে হাত পা কাঁপছিল। কিন্তু তান্ত্রিকের কথা মতো কাজটা করতে না পারলে সে একটা টাকাও পাবে না। এই কথা ভেবেই সে তার হাতে থাকা কেচিটি দিয়ে সে কাফনের একটা অংশ কেটে ফেলল। কাপড়টা নিয়ে যখনই সে কবর থেকে বের হয়ে আসে, তখনই পেছন থেকে বিভিন্ন ধরনের শব্দ সে শুনতে পেতে থাকে। এরপর দ্রুত পায়ে কবরস্থান থেকে বের হয় এবং বাড়ির দিকে যাত্রা শুরু করে। যাত্রাপথে তার অস্বস্তি হচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল পেছন থেকে কেউ একজন আসছে, সেরকমই খসখস শব্দ হচ্ছে। কিন্তু এমন একটা পরিবেশে চারপাশে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে না। কিছু একটার সাথে হোঁচট খেয়ে রহিমউদ্দিন সেখানে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালে স্থানীয় একজন কৃষক তাকে কবরস্থানের পাশের জমিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং হাতে শক্ত করে আঁকড়ে ধরা রয়েছে সেই কাফনের কাপড়টি এবং রহিমউদ্দিনের পাশে পড়ে আছে তার কোদাল। জ্ঞান ফিরে আসার পর রহিমউদ্দিনের মুখে কোনো কথা নেই। এরপর বাড়িতে নিয়ে আসা হয় তাকে এবং সে বাড়িতে আসার পর কারোর সাথে কোনো কথা বলে না। নিজে নিজেই বিড়বিড় করে শুধু কথা বলতে থাকে। এভাবে কথা বলতো যেমন, ও কাপড় চাইছে, ওরা শান্তি পাচ্ছে না, ও কাপড় চাইছে। তো এই ঘটনাটি মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এই অবস্থা দেখে রহিমকে হুজুর দেখানো হয় এবং তাদের পরামর্শ মতে বলা হয় যেন রহিমউদ্দিন নিজেই যে কবর থেকে কাপড়টা নিয়ে এসেছে সেখানে যেন রেখে আসে। তো যাই হোক, তাদের কথা মতো সে কবরস্থানে যায় এবং অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সে ফিরে আসেনি। রহিমের এরকম হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার ঘটনা, সে ফিরে আসেনি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে আর পাওয়া যায় না এবং রহিমের এরকম অদৃশ্য হয়ে যাওয়ার পুরো গ্রামকে একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। অনেক খোঁজাখুঁজির পরেও রহিমকে আর পাওয়া যায়নি। সবাই বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, তার পরিবারের লোকজনরা এবং স্থানীয় অনেক লোকজনও রহিমকে অনেকদিন খোঁজার পরও তাকে খুঁজে পায়নি। তো এর প্রায় 3 দিন পরে এক স্থানীয় লোক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় খেয়াল করেন কবরটি যেন নতুন করে মাটি দিয়ে ঢাকা এবং তার পাশেই রহিমউদ্দিনের কোদালটি পড়ে আছে এবং তার পাশেই এক কোণে কাফনের সেই কাপড়ের টুকরোটি পড়ে আছে। এর প্রায় 1 সপ্তাহ পরে লিখেছেন এই বিষয়গুলো, যেমন কবরটা নতুন করে দেয়া ছিল, কবরের মাটিগুলো নতুন করে দেয়া, তারপর রহিমউদ্দিনের কোদালটি পড়েছিল সেখানে এবং সেই সাথে রহিমউদ্দিনের হাতে যে কাফনের কাপড়টি ছিল সেটিও পড়েছিল। এরপরে 1 সপ্তাহ পর গ্রামবাসী রাতে অদ্ভুত সব আওয়াজ শুনতে থাকে এবং এমন একটা আওয়াজ যেটা গ্রামের ছোট থেকে বড় প্রত্যেকেই শুনতে পেত। ধারণা করা হয় সেই শব্দটি সেই কবরস্থান থেকেই আসতো। এরপর থেকে গ্রামের কেউ দাবি করত যে তারা একটা সাদা কাপড় পরা মানুষের ছায়া দেখেছে। এই সমস্যা থেকে সমাধানের জন্য সকল গ্রামবাসী সিদ্ধান্ত নেন গ্রামের মসজিদের ইমাম সাহেবকে দিয়ে কবরস্থানে কুরআন তিলাওয়াত করাবেন
এবং যেভাবে বিষয়টা সমাধান করা যায় সেটাই করবেন। তো যাই হোক, এরপর সেই মসজিদের ইমাম সাহেব সেই কবরস্থানে গিয়ে কোরআন তিলাওয়াত করেন এবং তারপর থেকেই ধীরে ধীরে প্রতি রাতে যে শব্দটা হতো সেই শব্দটা হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু সেখানে কি হয়েছিল তা আজও কেউ জানে না, কারণ যারা ছিলেন তারাও বিস্তারিত বলতে চান না। শুধু এতটুকু জানা যায়, এরপর কবরের পাশে একটি সাদা ফুল ফুটেছিল। বয়োজ্যেষ্ঠদের মতে একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এই ঘটনার পর থেকে এই এলাকার মানুষেরা কবরস্থানের প্রতি বিশেষভাবে সচেতন হয়ে উঠেছে, যাতে করে এভাবে আর কেউ এ ধরনের খারাপ কাজের উদ্দেশ্যে গ্রামবাসী সকলের কোনো ক্ষতি না করে। তো এরপরে উনি লিখেছেন যে এই ঘটনার আরও বিস্তারিত আছে, যেখানে দেখা যায় রহিমউদ্দিনের পরিবারের উপর কী কী প্রভাব পড়েছিল। আপনারা যদি শুনতে চান তবে আগামী সপ্তাহে সেই অংশটি শেয়ার করবেন বলে জানিয়েছেন। আমাদেরকে লিখেছিলেন শেষ মুহূর্তে যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মোহাম্মদ রাসিব ইসলাম, বাসা গাইবান্ধা। শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। যারা যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং সেকেন্ড ইমেলটি আজকে আপনাদেরকে পড়ে শোনালাম, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন রাসিব ইসলাম। রাসিব ইসলাম আমাদেরকে যে ঘটনাটি লিখেছিলেন সেটি একটা তান্ত্রিকের ঘটনা, যেটা আসলে কবর থেকে কাফনের কাপড় চুরির একটা ঘটনা। আসলে ঘটনাটি বেশ চমৎকার ছিল এবং বেশ ভয়ঙ্কর। এবং এই সব ঘটনা ঘটলে আসলে পুরো গ্রামকেই সাফার করতে হয়। যেমন এখানে যেহেতু ঘটনাটা আজ থেকে 30 থেকে 35 বছর আগের ঘটনা, সে সময় হয়তো বা আইনি বিষয়গুলো একটু কম ছিল, কিন্তু এখন যদি এইসব বিষয়গুলো হয়, যেমন আইনি ঝামেলাটা একটু পরেই ধরলাম, কিন্তু যে ব্যক্তিটি এই কাজগুলো করে তার সাথে সর্বোপরি একটা ঘটনা ঘটে এবং তার পরিবারও এই ব্যাপারগুলোতে সাফার করে, সেই সাথে পুরো গ্রামে একটা অপরিস্থিতিশীল একটা বিষয় তৈরি হয়ে যায়। তো যাই হোক, এই ধরনের কাজ কেউ করবেন না। আসলে এটা ধর্মীয়ভাবেও অন্যায়ের এবং সেই সাথে আইনগতভাবেও বর্তমান যে প্রেক্ষাপট সেদিক থেকেও খুবই নিকৃষ্টতম এবং ঘৃণিত একটি কাজ। তো যাই হোক, কেউ লোভের বশে বা অর্থের লোভে বা ক্ষমতার লোভে এই সব কাজ কেউ করবেন না। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদেরকে আপনাদের মন্তব্যগুলো জানাচ্ছিলেন। আমি তাদের কথাবার্তাগুলো যেতে চাই এবং তারপরে চলে যাব আমার পাশে আলিফ ভাই আছেন, তার কাছে ঘটনা শুনবো। এবং আমার কাছে আরেকটি ছোট ঘটনা রয়েছে, সেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাবো অল্প কিছু সময়ের মধ্যে। লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই, যে দ্বিতীয় মেইলটা ভালো ছিল, ভয় পাওয়ার মতো। লিখেছিলেন আমাদেরকে ইমতিয়াজ অভিন, আমার বন্ধু, লিখেছে যে রাতুল খুব ভালো হচ্ছে শুনছি, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য অভিন, খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। লিখেছিলেন আমাদেরকে এমডি রাজ্জাক, আমার না অনেক ভয় লাগছে। আচ্ছা, গল্প শুনে উনি অনেক ভয় পেয়েছেন এমনটি জানিয়েছেন। লিখেছিলেন আমাদেরকে নাজমুল হাসান, উনি শুনছিলেন। সেই সাথে দেখতে পাচ্ছি আমাদেরকে পর্ণা লিখেছেন খুব ভালো হচ্ছে। ইমেল শুনতে চেয়েছিলেন মোহাম্মদ মেহেদি হাসান। সেই সাথে দেখতে পাচ্ছি আমাদের সাথে নূর মমিন হোসেন নীরব, গল্পটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা দ্বিতীয় মেইলটায় অদৃশ্য কিছু কথা শুনে ভয় পেলাম, নয়ন সরকার ভাই আমাদেরকে লিখেছিলেন। আমাদেরকে আরও লিখেছিলেন তোমার কণ্ঠে ভূতের গল্প শুনতে আরও বেশি ভালো লাগে ভাই। অভিন, অনেক অনেক ভালোবাসা রইল বন্ধু তোমার জন্য। লিখেছিলেন আমাদেরকে কাজীর বাজার থেকে সাথে আছি, বেলাল আর আমার বোন হাসি, দু ভাই বোনের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, সাথেই থাকবেন। লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা ভাই এতগুলো কমেন্ট করার দরকার আছে, আপনি তো 10 জনের কমেন্টের স্পেস খেয়ে ফেলেছেন। আমাদেরকে কাজীর বাজার থেকে শুনছিলেন বেলাল এবং তার বোন হাসি। আমি আপনার কমেন্টটি পড়ে ফেলেছি, আর সেম কমেন্ট বারবার করবেন না ভাইয়া। লিখেছিলেন আমাদেরকে, দেখতে পাচ্ছি, আচ্ছা আসিয়া আক্তার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শুনছি নাটোর থেকে প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান শেষ পর্যন্ত, সাথে থাকবেন বলে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আসিয়া আক্তার। তো যাই হোক, আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভে দেখছেন এবং শুনছেন, আপনাদের কার কাছে কেমন লাগছে। এবং আমি জানাতে চাই যে আপনাদের কাছে যদি এরকম ভৌতিক কোনো ঘটনা থেকে থাকে, আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর আরেকটি বিষয় রয়েছে, আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি
মনে রাখতে হবে আপনাকে, আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabala@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি আপনাদেরকে, সেটি হচ্ছে bhoot.sarabela@gmail.com, অর্থাৎ bhoot.sharabala@gmail.com। ফেসবুক লাইভের স্ক্রিনে আমরা আসলে আজকে দেখতে পাচ্ছি না ভূতবেলার ইমেলটা। আমরা আসলে যদি সম্ভব হয় আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে লিখে দিচ্ছি। যারা অনেকে প্রশ্ন করেছিলেন, গত সপ্তাহে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি যে যারা এসকে সিনে অর্থাৎ আমাদের রেডিও সারাবেলা এসে ভূতবেলায় ঘটনা শেয়ার করতে চান, অনেকে মনে একটা প্রশ্ন থাকে যে যারা প্রোগ্রামে আসেন তাদেরকে কি এসকে সিনে এন্ট্রি ফি দিয়ে সারাবেলায় আসতে হয় কিনা। আপনি যখন আমাদের রেডিও সারাবেলার কোনো অনুষ্ঠানের রেফারেন্সে আসবেন, যেমন ভূতবেলায় যদি আসছেন, সেক্ষেত্রে আপনার কোনো এন্ট্রি ফি লাগবে না, আপনি তখন রেডিও সারাবেলার ভূতবেলা অনুষ্ঠানের গেস্ট হিসেবে আসবেন। তো যাই হোক, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। শিহাব মিয়া লিখেছেন, আমি ভূতবেলায় গিয়ে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে চাই। এমডি শিহাব মিয়া, আপনার সাথে যোগাযোগ করা হবে, কিন্তু আপনি যদি খুব ভালো হয় আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে আপনার ফোন নম্বর থেকে একটা মিসড কল দিতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন, তাহলে আমরা আপনাকে নোট করে রাখতে পারবো। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আমি আরও একবার বলছি, 01713484465। এটি রেডিও সারাবেলার অফিসিয়াল নাম্বার। যদি লাইভ থেকে আপনারা না শুনতে পারেন, সেক্ষেত্রে আমাদের রেডিও সারাবেলার পেজেও অ্যাবাউট সেকশনে দেওয়া আছে আমাদের এই ফোন নম্বরটি, সেখান থেকে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। লিখেছিলেন আমাদেরকে জাহিদ হাসান, উনি বোয়ালি স্কুলের বাজার থেকে শুনছেন। তো যাই হোক, আপনাদের প্রত্যেককে পেয়ে অনেক অনেক ভালো লাগছে। আলিফ রহমান লিখেছিলেন, আচ্ছা আমাদেরকে লিখেছিলেন আতিকুজ্জামান আতিক। উনিও আমার বন্ধু। আতিক, তোমাকে পেয়ে অনেক ভালো লাগছে, তুমি ভূতবেলায় যুক্ত হয়েছো। লিখেছিলেন আমাদেরকে সীমান্ত ইসলাম, আমাদেরকে লিখেছিলেন আবারও শিহাব মিয়া, উনি লিখেছিলেন। সেই সাথে দেখতে পাচ্ছি আমাদের সাথে মোহাম্মদ নাহিদ হাসান ছিলেন, লিখেছিলেন আমাদেরকে লিটন খান, তন্ময় সরকার ছিলেন আমাদের সাথে, এমডি মারুফ ছিলেন, সেই সাথে ছিলেন আমাদের সাথে সুমাইয়া, লিখেছিলেন আরও শেষ ঠিকানা। আচ্ছা রাতুল ভাই, আপনার ভয়েসে ঘটনা শুনতে ভালো লাগে, লিখেছিলেন রাতুল ভাই নাকি রাসেল ভাই, বুঝতে কনফিউশন হচ্ছে। আচ্ছা আচ্ছা, রাসেল ভাই তো রাসেল ভাই, রাতুল ভাই রাসেল ভাই ছোট ভাই। তো যাই হোক, আমি আর কথা বলতে চাই না, আমি এই মুহূর্তে চলে যেতে চাই। আমাদের স্টুডিওতে আছেন আলিফ ভাই, আমরা আলিফ ভাইয়ের কাছ থেকে আরেকটি ঘটনা শুনবো। তো ভাইয়া, কেমন লাগছে ভূতবেলায় আজকে? আপনার থেকে শোনাই হয়নি। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আচ্ছা, তো এখানে আসতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগে। এর আগেও এসেছিলাম, তখনও আমার খুব ভালো লেগেছে। জি। তো এইখানকার পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে কে নাচতে চায়, সবারই ভালো লাগে। জি, আমারও ভালো লেগেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভূতবেলায় আসার জন্য। তো ভাই, আমরা এবারে কোন ঘটনাটি শুনবো আপনার থেকে? এবারে আমি যে ঘটনাটি বলবো, এটা হচ্ছে আজকে থেকে আপনার 20 থেকে 25 বছর হবে। আচ্ছা। উনি আমাদের পরিচিত একজন। তো উনি একসময় আপনার মাছের চাষ করতো আর কি। তো ওনার খামার ছিল মাছের। জি। তো পুকুর ছিল, সেখানে উনি পুকুরে যখন মাছ ছাড়া হয়, পোনা মাছ, তখন থেকে মাছগুলো যখন আস্তে আস্তে বড় হয়ে আসে, তো দিন দিন দেখে পুকুরে মাছ একটু একটু করে কমে। তো সে তো অনেক ভালো সিকিউরিটি দেয়, যে ওখানে ডেরা আছে, ডেরাতে সে থাকে। আবার টর্চ লাইট দিয়ে পুরা পুকুরের চারপাশে আর কি খোঁজাখুঁজি করে, কেউ আসে নাকি বা মাছ চুরি করতে কেউ আসে নাকি, এরকম প্রতিদিন উনি রাত করে ডিউটি দেয় আর কি ওখানে। তো ডিউটি করে, তো এরকম বেশ অনেকদিন ঠিকভাবে ডিউটি করতে করতে হঠাৎ একদিন তাকে স্বপ্নে দেখাচ্ছে যে শোন, তুই যে এখানে পুকুরে মাছের চাষ করতেছিস, তুই কিন্তু আমাদের অনেক সমস্যা করতেছিস। এই দিক দিয়ে আমাদের যাতায়াতের রাস্তা, আমরা এখানে চলাফেরা করি, আমরা এখানে থাকি, তুই কিন্তু মাছের চাষ করে আবার রাত করে এখানে থাকিস, আবার টস দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করিস। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু তোর ঠিক হচ্ছে না, তোকে আমরা এখনো সতর্ক করছি। তুই এইখানে মাছ চাষ বন্ধ করে তুই যত দ্রুত পারিস এখান থেকে চলে যা। তো স্বপ্নে দেখায় উনি, এটা তো মানে ঘুম ভাঙার পরে মনে হয় স্বপ্নে, এটা কোনো ব্যাপার না। এভাবে আবার কয়েকদিন বেশ ভালো করে যাচ্ছে। আবার হঠাৎ একদিন দেখে আবার ওই স্বপ্নে সেম ভাবেই তাকে সতর্ক করেছে। তো একদিন সে বাসা থেকে যখন খাওয়া দাওয়া করে যখন আসে,
তখন থেকে পুকুরে কে যেন আর কি ওই হুম পুকুরে গোসল করতেছে এরকম মনে হচ্ছে, আচ্ছা, কিন্তু আচ্ছা। সে মাছ খাচ্ছে আর কি, হুম একের পর এক মাছ খাচ্ছে। হুম, সে দূর থেকে যখন ফলো করে কে রে ওইটা মাছ ধরে, সে ভাবছে যে মাছ চট্টর হবে, হুম, সে তখন বুঝে যে মাছটা খাচ্ছে। জি তো দূর থেকে যখন বলে কে রে ওখানে পুকুরে, তো টস ধরে দূর থেকে, অত ভালো বোঝা যাচ্ছে না। যখন কাছে একটু কাছে মানে দূরে থেকে যখন একটু কাছাকাছি এসে দেখে যে সে ওই পুকুরটা পার হয়ে ওই পাশে জমিতে চলে গেল। হুম, তো সঙ্গে সঙ্গে যখন দৌড় দিয়ে এসে টস ধরতে যায়, তখন আর তাকে খুঁজে পায়নি, ভাবছে পালাইছে হয়তো বা। আচ্ছা আচ্ছা, জি এইভাবে বেশ কয়েকদিন যাবার পর আবার হঠাৎ দেখে যে ওরকম পানিতে মাঝে মধ্যে শব্দ হচ্ছে। সে এত ধরার চেষ্টা করতেছে, হুম হুম, শব্দ পায়, যখন চিল্লাচিল্লি করে কে রে ওখানে পুকুরে মাছ ধরে, দ্বারা আসতেছি, হুম, এই কথা বলার পর কাছে আস্তে আস্তে দেখে সেটা আর নেই। হুম, এখন তো মাছগুলো মোটামুটি বড় হয়েছে, হুম, পুকুরে যত মাছ ছিল, তো এখন ওই যে মাঝে মধ্যে ওনারা ওই যে ওই জাল দিয়ে টানে না হচ্ছে পুকুরের চারপাশে, তখন জাল দিয়ে টেনে টেনে আনতে দেখে পুকুরে তেমন মাছ নেই। মাছ তো অনেক, মানে বিশাল পুকুর, বড় পুকুর, মানে অনেক মাছ, যেখানে লাখ লাখ টাকার মাছ উঠবে, হুম, হুম, মাছ নাই আর কি, তার লস আইটেম আর কি ওইটা। মানে আচ্ছা, পুকুরে আচ্ছা। তেমন কোনো মাছ ছিল না, ছিল না, তার তো মনে করেন যে এক কথায় কান্দাকাটির অবস্থা আর কি, যে মানে অনেক কষ্ট করে হুম, হুম, মাছের চাষগুলো করলো, মাছের পিছনে তো একটা অনেক পরিমাণ খরচ, সেই খরচের টাকাও যদি না ওঠে তাহলে তো তার অনেক সমস্যা। তো কয়েকদিনের মধ্যে উনি যখন আর কি হুম, ওখানে ঘুম, মানে তখন রাত 2টা-2:30টার দিকে, গভীর রাত আর কি, জি হঠাৎ দেখে যে তার দরজা এমন ধাক্কাচ্ছে, ধাম 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 করে দরজাটা একদম ধাক্কাচ্ছে আর কি। হুম, হুম, তো বলে কে রে কে, হুম, কোনো সারা শব্দ নেই, আবার দরজা ধাম ধাম করে সে তো ভয়ে ভাবছে যদি ডাকাত হয়, জি ভয়, তার তো অনেক সাহস, তারা তো ওই ভূত পেতে দেখলে তেমন একটা ভয় পায় না আর জি। কি। এরকম সাহস দেখি তো তা ওখানে থাকার সাহস হুম, পাচ্ছে। হুম, হুম, তার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে চালে ধাম করে একটা ইট দিয়ে ঢিল দিল, হুম, হুম, 2-4টা ইটের ঢিল পড়লো, চিল্লাচিল্লি করলো এই কে রেখে, একদম সাহস করে যখন দরজা খুলে টস দিয়ে দেখতেছে আশেপাশে কিচ্ছু নেই, একদম সারা শব্দ ইট টিট কিচ্ছু নেই। আচ্ছা গেল, ওই রাত গেল, সবাইকে বললো এই ঘটনা, দেখ কেউ হয়তো হবে চোরটা, বা কেউ হয়তো তো ওখান থেকে ভয় দেখে যদি সরাতে পারে, পুকুরের মাছগুলো তো অনেক চুরি হয়েছে, বাকি যেগুলো আছে সেগুলো পরে চুরি করবে, হুম, হুম, তো ভালো করে ইয়া কর। আবার সেম ভাবে কয়েকদিন পরে আপনার 4-5 দিন হবে, 4-5 দিন পরে আবার যখন রাতে আপনার ঘুম থাকা অবস্থায় আপনার হঠাৎ করেই দরজায় মনে করেন যে এমন ধাক্কা, সেম ভাবে ধাম ধাম করে ধাক্কা, হুম, হুম, মনে হচ্ছে দরজা ভেঙে যাবে, মানে আর কি দরজায় ভেঙে যাবে ভেঙে যেত, এরকম, জি, জি। কিন্তু দরজা ভাঙতিছে না তারা, কিন্তু শব্দটা এমন জোরে হচ্ছে, শব্দটা এমন বিকট শব্দ, আবার চালে তো ইচ্ছা মতন মনে করেন ঢিল পড়তেছে, ওই দিন আরো বেশি ঢিল ছিল আর কি। জি জি তো সেই দিনও সে একদম চিল্লাচিল্লি করে একদম টস দিয়ে দেখলো, ওই দিনও কোনো তার অন্য কিছু ক্ষতি করেনি, তাকে সতর্ক করতে। পরের দিন রাতে সে ঘুমে তাকে স্বপ্নে দেখালো যে তোকে তো আমি বারবার করে আমি সতর্ক করেছি, হুম, হুম, তুই তো শুনলি না, তোর কিন্তু অনেক বড় ক্ষতি হবে তুই যদি এখান থেকে না যাস। হুম, স্বপ্ন ভাঙার পরে তো সে তো নর্মালি ভাবছে এটা যে স্বপ্নই, আমি এগুলো ভয় পাই না, এগুলো কি ভূত জিন বলতে কিচ্ছু নেই, বা ভূত প্রেত কিচ্ছু নেই। হুম, তারপরে হচ্ছে বেশ কয়েকদিন পরের ঘটনা, সে যখন বাড়ি থেকে এই 8:30-9টার দিকে যখন খাওয়া দাওয়া করে এখন ডেরাতে আসবে, ঘুম পারবে, ওখানে থাকবে, আসার পরে দেখে পুকুরে কে যেন গোসল করতেছে, জি গোসল করতেছে, একটু কাছে আসতে দেখে সে গোসল করতেছে না, সে বিশাল বড় একটা মাছ নিয়ে একদম খাচ্ছে আর কি, ইচ্ছা মতন খাচ্ছে, জি মুখটা দেখা যাচ্ছে না, মাছটাতে খাচ্ছে পিছন দিক থেকে দেখতেছে আর কি। জি এই পিছন দিক থেকে যখন দেখে বললো এই কে রে ওখানে, মাছ কে ধরছে, মাছ এই কে ওখানে, বলতে ওখানে ডুব দিল, হুম, হুম, ডুব দিয়ে সে ওখানে আসে, তো ডুব দেওয়ার পরে মনে করেন যে তাকে তো আর খুঁজেই পাইলো না, 4 বছর টস দিল, ওই ডুবে সে গায়েব। জি তো এখন তো খুব চিন্তায় পড়লো, তা আশেপাশের কয়েকজনকে বললো যে এরকম ঘটনা আমার সঙ্গে ঘটতেছে, তো আমি কি করব। তো ওনাকে বললো যে দেখো ওখানে তো অনেক খারাপ কিছু আছে, হুম, হুম, তো ওখানে আমার মনে হয় তোমার মাছের চাষটা না করে ভালো, দেখো অনেকগুলো মাছ তো ওখান থেকে মানে গায়েব হয়েছে, মানে অনেক মাছ, তুমি যতগুলো মাছ ছেড়েছো মাছগুলো প্রায় নেই আর কি।
আচ্ছা তুমি তারপরেও তুমি সাহস দেখো ওখানে মানে মাছের চাষ করতেইছো, আর ওখানেও তুমি রাত করে থাকো। তো তুমি রাতে আর থাকো না, ওখানে থাকিও না, তুমি পারলে বাসায় থাকো। জি তার একটাই কথা, না না এগুলো কোনো সমস্যা না, আপনাদেরকে বললাম যে অন্য কিছু চোর বা ডাকাত হবে নাকি বা মাছ চোর কেউ এলাকায় করে নাকি, আপনার আমি ভাবছি যে এই সাজেশন দিবেন, আপনারা তো গেলেন অন্যদিকে। রাইট। ঠিক আছে লাগবে না, আমার ওগুলো কোনো সমস্যা না। তার বেশ কয়েকদিন মানে যখন একটা করে ঘটনা কয়েকদিন করে গ্যাপ পড়ে, তার বেশ কয়েকদিন পর সে যখন আস্তে আস্তে ওই দিন পানিতে শব্দ হওয়ার পর সে ওই দিন করলো কি, আর টর্চ লাইট জ্বালায়নি, কোনো চিল্লাচিল্লি বা কোনো সাউন্ড করেনি। জি সে বুদ্ধি খাটালো যে এবার আমি যাব ওই কে একদম কাছে গিয়ে আমি তাকে পানিতে নেমে পড়ে যেন ধরবো। পানি শব্দ হচ্ছে, বেশ ভালো কথা। জি উনি আস্তে আস্তে চুপ চুপ করে বলে কি যেখানে শব্দ হচ্ছে ঠিক সেইখানে ঝাঁপ দিয়ে সেই জিনিসটাকে ঝাপটা দিয়ে ধরেছে। আচ্ছা, আচ্ছা। এই কে রে তুই, আমার পুকুরে মাছ তুই শেষ করে দিলি, কে তুই, তোকে আজকে ধরছিস ছাড়বো না, আজকে তোকে শেষ করে দিব। এই কথা বলার পরে মনে করেন যে হচ্ছে তাকে তো মনে করেন ধরিয়ে দুইজন একে সেইভাবে জাপটা জাপটি হচ্ছে পানির মধ্যে, একদম মানে কেউ কাউকে ছাড়তেছে না। তারপর শেষে দেখা গেল তার ঘাটটা ধরে ওই পানিতে কিছুক্ষণ চুপবান দিছে আর কি তাকে। এই চুপবান দেওয়ার পরে দেখা যাচ্ছে হাতাহাতি পানি শব্দ হইতে দেখা যাচ্ছে যে ওই এলাকার 2-3 জন ওই সাইড দিয়ে যাচ্ছিল, যাদের পানিতে কিসের শব্দ, তারা টর্চ, তখন সবার হাতে একটা টর্চ ছিল, তো টর্চ দিয়ে দেখে একদম পানিতে এরকম মানে বাঁচার জন্য একা একা হাত পা ছড়াচ্ছে। তাড়াতাড়ি করে তারা এসে তাকে তুললো, এই তুই এখানে কি করতেছিস, তুই কিভাবে পড়লি এখানে, তোর তো পুকুরে এটা, তুই এখানে কেন? কয় এখানে একজন আমি দেখি মাছ চুরি করে খাচ্ছিল। মানে খাচ্ছিল বলেনি, মাছ চুরি করতে আমি দেখছি, ওই টাইমে আমি পানি ওই দিন টর্চ লাইট জ্বালাইনি, মাছ খাচ্ছিল কি না খাচ্ছিল সেটা বুঝতে পারিনি, আমি ঝাঁপ দিয়ে তাকে ধরেছি, মানে অন্ধকারে চুপি চুপি এসে মানে তাকে ঝাপটা ধরেছে। জি জি জি। কিন্তু পরে দেখি যে তার সাথে আমার ধস্তাধস্তি হইতে হইতে সে আমাকে একসময় পানিতে চুবাতে চুবাতে দেখা যাচ্ছে যে সে আর নাই, মানে আপনারা আসার পরে তাকে আর খুঁজে পাচ্ছি না। তো বললো যে এটা তো কোনো চোর বা ডাকাতের কাজ হতে পারে না, মাছ চোরেরও কাজ হতে পারে না, এটা অন্য কিছু হতে পারে। তারপরে গেল ওই রাতটা গেল, তাকে বাসায় আনলো, তার গায়ে একটু মানে গোসল করে আবার মানে দেখা ঝাড়ফুঁক করে তাকে বাসায় মানে বললো যে বাসাতে আজকে থাক, আজকে ওখানে যাওয়ার দরকার নেই, আজকে এখানে থাক, কি হয় পুকুর সেটা পরে দেখা যাবে। আচ্ছা। তারপরে তারা পরের দিন যখন পুকুরে আবার মানে যাবে পাহারা দিতে, তো তার একটা ভাই ছিল সঙ্গে, বললো আজকে তোর একাই যাওয়ার দরকার নেই, তোর 2 ভাই মিলে ওখানে গিয়ে থাক। এই 2 ভাই মিলে ওখানে গিয়ে থাক এই কথা বলতে তো ঠিক আছে যাব, 2 ভাই মিলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন যায়, এক ভাই দেখা যায় বাইরে হাঁটাহাঁটি করতে করতে দেখে যে পানিতে শব্দ হচ্ছে, সেই ভাই আর লাইটটা জ্বালায়নি। তারপরে ওকে আস্তে করে ডাক দিল যে ভাই এই ঘটনা, পানিতে কে যেন নামছে, মাছ চুরি করতেছে, চলো। আচ্ছা ঠিক আছে, আজকে একে ধরবই, যত কিছুই ঘটুক আজকে ওকে ধরবই। তারা করলো কি, কোনো সাউন্ড না করে আমরা চুপ করে 2 ভাই মিলে পানিতে ঝাঁপ দেবো, ধরে ওকে নাম। তো সেই দিন আস্তে আস্তে গিয়ে 2 ভাই 2 দিক দিয়ে পাশাপাশি পানিতে একসঙ্গে ঝাঁপ দেওয়ার পরে ওই জিনিসটাকে আর পাইনি, 2 ভাই পানি থেকে উঠে আসছে। আচ্ছা আচ্ছা গেল। তারপরে তারা ভাবছে যে চোর ওইটা, তারা এক ভাই বললো যে ভাই তোর আসার দরকার নেই, ওটা চোর ছিল, ওর সমস্যা নেই। পরের দিন যখন গেল, সেদিন হয়তো সে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটাই দেখেছে। ওই দিন যাওয়ার পর পানিতে এখন ওই মানে কন্টিনিউ পানিতে সে থাকতেছে, ওনার সঙ্গে দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ওই দিন যখন দেখে যে পানিতে শব্দ হচ্ছে, সে পানি কাছে গিয়ে আর টর্চ মানে দূরে থেকে আর টর্চটা জ্বালা নেই, ভাবছে এবার পানিতে নামো না, কাছে গিয়ে টর্চটা দেবো, কিন্তু তারপর ওনার দেখতেই হবে। হ্যাঁ, কাছে গিয়ে যখন সামন দিকে এসে যখন টর্চ লাইটটা ওনার ফেসে ধরছে, মানে বডিটা একটা মেয়ের আর মুখটা মনে করেন যে এই একদম মানে কি বলবো, হনুমান যেমন দেখতে, মানে একদম বিট ঘুটা হনুমান দেখতেও তো এমনিতে একটা মানে পশু যেরকম লাগে সেরকম, মানে ওই হনুমানের মতো ফেস, মানে খুব ভয়ঙ্কর। আচ্ছা। চোখ দুটো মনে করেন আগুন জ্বলতেছে, চোখে আগুন জ্বলতেছে, আর হচ্ছে মনে করেন ফেসটা একদম ভয়ঙ্কর, এক জিবাও মনে করেন বড়, এক কান টানগুলো বড়। সেই জিনিসটা সেখানে দেখার পর সে চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার আর সেন্স ছিল না। পরে সারা রাত দেখে কেউ নাই, ও কোথায়, সকালেও তো আসতেছে না। পরে যাওয়ার পর দেখে পুকুরের ধারে পড়ে আছে আর কি।
তো সবাই মিলে ধরে যখন তুলে নিয়ে গেল, বাসায় নিয়ে গেল, তার তো মনে করেন যে এই হুজুর ডাকলো, হুজুর ডেকে ঝাড়ফুঁক করে পরা পানি দিয়ে অনেকক্ষণ পর তার জ্ঞান ফেরার পরে সে এইভাবে ঘটনাগুলো বলল যে আমার সঙ্গে এই ঘটনাটা হয়েছে, আসলে আমি তো বিশ্বাস করিনি, আজকে তো আমি মানে মরতে বেঁচে গেলাম। তারপরে ওনার ওই দিনের পরে রাত থেকে প্রচন্ড জ্বর আসছে, সেই জ্বর না হলেও সে 1-1.5 মাস জ্বরে সে ভোগার পরে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে মারা যায়নি। সে স্বাস্থ্য অনেক খারাপ হয়েছে, অনেক কবিরাজি চিকিৎসা করতে সে একটা সময় ভালো হয়। তার মাছের চাষটাও সে ওখান থেকে আর কি ব্যবসাটা বাদ দেয়, আর কি ছেড়ে দেয়। সে মানে তার ফ্যামিলি লোকজন বলছে যে বাবা ওখানে আর করার দরকার নেই, মাছের চাইতে তোর জীবনের মূল্য আমাদের অনেক বেশি। রাইট। তো সে তখন থেকে সে ওইখানে আর কি রাত করে আর কি মাছের ব্যবসাটা বাদ দিছে, এবং ওই রাত করে বা ওখানে কোনো জায়গায় রাত কাটাবে বা গ্রামগঞ্জে কোনো জায়গায় রাতে থাকবে, এই কাজগুলো সে একদমই টোটালি ছেড়ে দেয়। মানে এই সাহসটাই তার ভেতর থেকে মরে গেছে একদম। সে মানে অবস্থা তার খারাপ। সেই দিন তো সরাসরি সে দেখলো যে আসলে যে জিনিসটাকে সে অবিশ্বাস করছে, সরাসরি সে দেখলো। সেখানে তো তার আর মানে তাকে এখন কেউ অবিশ্বাস করালেও সে আর অবিশ্বাস করবে না। তার ভিতরে যে ভয়টা ঢুকলো, সারা জীবন সে ভয়ে আছে। মনে হতে ওখানে যে জ্বরটা আসছে, তো অনেকে তো ভাবছে সে আর না বাঁচতে পারে। অনেকদিন জ্বরে ভোগার পরে অনেক ডাক্তারি ট্রিটমেন্ট করতে সে শেষে রিকভার করেছে আর কি, অনেক সুস্থ, এখন ভালো আর কি। সে যেমন একটা কথা আছে না, যেমন ভূত এফএম এর রাসেল ভাই, যিনি এখন ভূত.com অনুষ্ঠানটা করেন, উনি সবসময় একটা কথা বলেন যে বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। যেমন এই ব্যাপারগুলো আসলে কখন বিশ্বাস করবে মানুষ। আমি একটা উদাহরণ দিই সবসময়, যে আমি বাসায় একটা ঘড়ি কিনেছি, বললাম আমি একটা অ্যাপেল ওয়াচ কিনেছি, আপনি যতক্ষণ পর্যন্ত না দেখছেন আপনার কিন্তু বিশ্বাস হবে না, কারণ আপনি ভাবতে পারেন যে রাতুল ভাই বললো এখন কিনেছি কিনা, অথবা নাকি উনি এমনি বললো। যখন আপনি দেখবেন সরাসরি, তখন কিন্তু আমি যদি বলি ভাই আমি এটা কিনিনি, তারপরেও কিন্তু আপনার একটা একটু হলেও বিশ্বাস থাকবে যে আমি রাতুল ভাইয়ের কাছে দেখেছিলাম জিনিসটা। তো এই ভৌতিক বিষয়গুলো আসলে সেরকম, যখন আসলে আপনার সাথে ঘটবে ঠিক সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে ভয় কাকে বলে বা ভয় জিনিসটা কি। তো এইরকমই একটা ঘটনা ছিল, যেমন এই যে সর্বশেষ ঘটনাটি একটা মাছ কেন্দ্রিক একটা ঘটনা, যদি আসলে সরাসরি মাছ কেন্দ্রিক ঘটনা নয়, কিন্তু এরকমই একটা অনেকেই আছেন যে মাছের খামার ব্যবসায়ী আছেন, যারা রাত্রেবেলা বড় বড় টর্চ নিয়ে মাথা থেকে ও মাথা মানে ঘুরে দেখেন যে কেউ পুকুরের এই কর্নার থেকে ও কর্নার থেকে কেউ না বলে বা চুরি করে মাছ ধরছে কিনা। তো এরকম একটা ঘটনা আমাদেরকে শোনালেন, যেখানে আসলে মানুষ ভেবে তিনি আসলে চুপি চুপি গিয়েছিলেন পানির ঝাপটানোর শব্দ শুনে। তো আসলে সেখানে গিয়ে যখন উনি সেই অবয়বটিকে জাপটে ধরেন, তারপর সেখানে আসলে তার সাথে বিভৎস রকমের একটা ঘটনা ঘটে। তো যাই হোক, সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করলেন আমার প্রিয় আলিফ ভাই। তো চমৎকার লাগলো আজকের অনুষ্ঠান, এবং আজকের অনুষ্ঠান আসলে চমৎকার করার পেছনে যারা আজকে শ্রম দিয়েছেন, আমি শুরুতেই বলবো আলিফ ভাইয়ের মূল কারিগর আজকে। উনি যে চমৎকার ঘটনা আমাদেরকে আজকে শুনিয়েছেন, এবং এর পাশাপাশি আরও একজন মানুষ আছেন, আরও কিছু মানুষ আছেন যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠান, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আরেকজন আছেন যিনি আমাদেরকে ক্যামেরার পেছন থেকে সবসময় এই ব্যাপারগুলো দেখাশোনা করেন, শাহাদুল, এবং সেই সাথে কমল দাদা। আপনাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো আমি আপনাদের কথাবার্তাগুলো যেতে চাই, দেখতে চাই কে আছেন আমাদের সাথে। ঘড়িতে সময়ে এখন শেষের পথে, তারপরে এখনই শেষ করছি না, দেখতে চাই কে আছেন আমাদের সাথে। রতন লিখেছেন যে গল্পটা সুন্দর ছিল, এখন আর বাইরে যেতে পারছি না, খুব ভয় লাগছে। জাহিদ হাসান লিখেছেন, ভাইয়া আমি আপনার অনেক বড় ভক্ত, বল স্কুল বাজার থেকে সবসময় শুনি, আপনার কণ্ঠে ইমেলগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে, আপনি বেশি ইমেলগুলো পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনি ভূতবেলা ছাড়া অন্য কোনো শো করেন কিনা একটু জানাবেন। আমি ভূতবেলা ছাড়া অন্য কোনো অনুষ্ঠান উপস্থাপনা করি না। আপন ছিলেন আমাদের সাথে, উনি চমৎকার একটা কথা লিখেছেন। যাই হোক, আমিও অনেক ভয় পেয়েছি। লিখেছিলেন আমাদের সাথে মুসলিম উদ্দিন ভাই, লিখেছিলেন যে আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, ভূতবেলা আসতে চেয়েছিলাম। আচ্ছা, অবশ্যই আপনি আসতে পারবেন ইন ফিউচার। আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। অবশ্যই আপনার যদি আসতে চান সেক্ষেত্রে একজন অভিভাবককে নিয়ে আসতে হবে আপনার, কিন্তু আপনি সরাসরি একা আসতে পারবেন না। আচ্ছা, আমার প্রিয় বরকত ভাই কমেন্ট করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? যুক্ত হলাম শেষ মুহূর্তে, গত রবিবার থেকে ইতালির টাইম 1 ঘন্টা পিছিয়ে দেওয়ার কারণে ভুলে গেছিলাম এই সপ্তাহে ভূতবেলা আছে। আচ্ছা, ভূতবেলা শুনতে হলে ইতালির সময় 1 ঘন্টা আগে যুক্ত হতে হবে, এই জন্য ভূতবেলায় প্রথম 1 ঘন্টা মিস করলাম। বরকত ভাই, আপনি যুক্ত হন বা না হন, কিন্তু আপনি যে মনে রেখেছেন আজকে ভূতবেলা আছে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনার সুস্থতা কামনা করছি। সেই সাথে লিখেছিলেন আমাদেরকে এমডি স্বাধীন, আসসালামু আলাইকুম ভাইয়া, শুরু থেকে আচ্ছা
সাথে আছি শুরু থেকে, অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাতে চাই যারা যারা এই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনাদের ভালোবাসা নিয়ে প্রতি বৃহস্পতিবারের আয়োজন ভূতবেলা নিয়ে হাজির হয়ে যাই। চমৎকার চমৎকার কিছু ভৌতিক ঘটনা যেগুলো আপনাদের জীবনে ঘটা, আমাদের চারপাশে ঘটা ঘটনা, রহস্যজনক যেসব ঘটনা যেগুলো আসলে বৈজ্ঞানিকভাবে আপনি কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না, আপনি স্বাভাবিক অর্থে জীবনে কোনো মানে খুঁজে পাবেন না, এগুলো কেন ঘটছে, কোথা থেকে ঘটছে, অদৃশ্য একগুলো বিষয় যেগুলো আসলে যতক্ষণ পর্যন্ত না আপনার চোখের সামনে ঘটছে বা আপনার সাথে ঘটছে বা আপনার পরিবারের কোনো মেম্বারের সাথে ঘটছে, আপনি আসলে পরিবারের মেম্বার বাদ দিলাম, আমি আসলে বলবো যে আপনার সাথে যতক্ষণ না পর্যন্ত ঘটছে আপনি আসলে ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে একটা না একটা জায়গায় থাকবে যে আসলে এগুলো সত্য নয়। কিন্তু যখনই আপনার সাথে ঘটবে আসলে সেটা তখন আপনি ব্যাখ্যা দিতে পারবেন না যে আপনার সাথে কি হয়ে গেল। তো যাই হোক, প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো লাগলো আপনাদের প্রত্যেককেই পেয়ে। তো আমি রাতুল ছিলাম এতক্ষণ আপনাদের সাথে এই পুরো আয়োজন জুড়ে ভূতবেলা নিয়ে, আর আমাদের সাথে ছিল আজকের অতিথি আলিফ ভাই। যেহেতু সময় আছে কয়েক মিনিট, আমি আসলে ছোট্ট করে আলিফ ভাইয়ের কাছ থেকে তার অনুভূতি জানতে চাই ভূতবেলা নিয়ে। ভাইয়া, জি তো আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। তো আপনার শেষ অনুভূতি কি? আমার শেষ অনুভূতি, মানে শেষ অনুভূতি মানে আজকের এই ক্ষেত্রে শেষ অনুভূতি বলতে আসলে জীবনের নয়, এখানকার অনুভূতি তো আমার যতদিনে আমি এখানে ঢুকেছি, শুধু এখানে না, এসকেএস ইনেই আমি যতদিন ঢুকেছি বা রেডিও সারাবেলায় আমি যখন এসেছি আমার খুব ভালো লেগেছে এবং অনুভূতি এখানকার আমার বলে শেষ হবে না। তো রেডিও সারাবেলা আমাকে যখনই ডাকবে আমার এখানকার অনুভূতি এতই ভালো বা এতই ভালো লাগে আমার এখানে আসলে। তো রেডিও সারাবেলা আমাকে যখনই যদি ডাকে তাদের প্রয়োজনে, ইনশাল্লাহ আমি অবশ্যই এখানে আসব এবং যে কাজেই ডাকুক, যে প্রোগ্রামে ডাকুক আমি আছি ইনশাল্লাহ। তো ভূতবেলা ডাকলে তো অবশ্যই আসবো। তা আমার নিজেরও আর কি খুব ভালো লাগে এই প্রোগ্রামটি, আমি সবসময় শুনে আসি আর কি এই প্রোগ্রামটা। তো আমি মানে নিজেও ভূতের গল্প শুনতে খুব পছন্দ করি আর কি। তো যাই হোক আলিফ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে শুভকামনা। আপনি